ডেস্কেট বসে ফাইল চেক করছে রৌশন। সামনেই শুভা দাঁড়িয়ে, হাতে ছোট একটা নোটবুক। ওর অয়ন দিয়ে গিয়েছে এটা শুভাকে। আজকের আর কালকের সারাদিনের রুটিন লিখা এটায়। রৌশন এই 2 দিনে কোথায় কার সাথে মিটিং অ্যাটেন্ড করবে, কোনো প্রজেক্টের ফাইল কোনো শেলফে, ক্লায়েন্টদের নাম্বার থেকে শুরু করে সব ইনফরমেশন এটায়। হঠাৎ অয়ন অসুস্থ হয়ে পড়ায় ওকে 2 দিনের জন্য বাসায় রেস্ট করার জন্য ছুটি দিয়েছে রৌশন। অয়ন যদিও ছুটি নিতে চায়নি, কারণ ও জানে ও ছাড়া রৌশনের শিডিউল কেউ হ্যান্ডেল করতে পারবে না, কারণ একমাত্র ওই জানে রৌশনের কাজের ধরন কেমন। কিন্তু রৌশনের কথার সামনে ওর কথা টিকেনি, সেই ছুটি নিতেই হলো ওকে। আর যেতে যেতে ওর কাজের সব দায়িত্ব শুভার উপর দিয়ে গিয়েছে ও। তার উপর নোটবুকে পৈপি করে সব লিখে বুঝিয়ে দিয়েছে অয়ন শুভাকে, যেন কোনো গণ্ডগোল না হয়। এখন সে নোট অনুযায়ী রৌশনকে আজকের শিডিউল বলছে শুভা। রৌশন 4টা বাজে ক্লায়েন্টদের সাথে মিটিং আছে ব্লু মুন রেস্টুরেন্টে। রৌশন এখন কয়টা বাজে? শুভা 3:20। রৌশন ওকে, ড্রাইভারকে গিয়ে বলো গাড়ি বের করতে, আমি আসছি। শুভা হুম। শুভা বেরিয়ে যায়। শুভা বের হতেই রৌশন বসা থেকে দাঁড়িয়ে নিজের পরনের কোট খুলে নেয়। কোট খুলে শার্টের বোতাম খুলতে খুলতে ক্লোসেটের সামনে যায় ও। সাদা শার্টটা খুলে সোফায় রেখে ক্লোসেট থেকে একটা চকলেট কালার শার্ট, তার সাথে ম্যাচিং করে টাই বের করে নেয় ও। এমন সময় হুট করে শুভা ভিতরে প্রবেশ করে ফেলে। শুভা রৌশন আমি ড্রাইভারকে বাকিটা বলার আগেই রৌশনকে দেখে চোখ কপালে উঠে যায় ওর। রৌশনের মুখের ভাব এমন যেন ওর শান্তি কেউ কেড়ে নিয়েছে। শুভা উপস, সরি। শুভা চোখে হাত দিয়ে তড়িঘড়ি করে ঘুরে যেতে নিলেই দরজার সাথে মাথায় বাড়ি খায় ও। ওর সাথে সাথে রৌশনও চেঁচিয়ে ওঠে, কেয়ারফুল। শুভা আমার মাথা। কপাল ডলতে ডলতে কাদো কাদো গলায় বলছে শুভা। রৌশন সাথে সাথে শুভার কাছে গিয়ে ওকে নিজের দিক ঘুরিয়ে নেয়। রৌশন দেখি কোথায় লেগেছে। শুভার কপাল থেকে চুল সরিয়ে ভালোভাবে চেক করছে রৌশন যে কতটুকু ব্যথা লেগেছে। কপালের মাঝের জায়গাটা সামান্য ফুলে গিয়েছে। রৌশন এত অগোছালো কেন তুমি? যখন তখন পড়ে যাওয়া, এখানে সেখানে ঢু খাওয়া কি অভ্যাসে পরিণত হয়েছে তোমার? হোয়াই আর ইউ সো ক্লামজি, ইডিয়েট। শুভার কপালে ফু দিতে দিতে কড়া গলায় ওকে শাসাতে শাসাতে বলছে রৌশন। নাক ফুলিয়ে নেয় শুভা। এভাবে রৌশনের কথায় কথায় ওকে ইডিয়েট বলাটা যেন মেনে নিতে পারে না ও। ইডিয়েট তো তাকে বলা হয় যে বোকা, কিন্তু শুভার মতে ও যথেষ্ট বুদ্ধিমতী। শুভা চোখ বন্ধ করে আছে। ব্যথা লেগেছে অবশ্য, তারপর আবার রৌশনের শাসন। রৌশনের কথার প্রত্যুত্তরে কিছু বলার জন্য চোখ খুলতেই রৌশনকে নিজের এতটা কাছে দেখে গলা অবধি কথাগুলো আটকে যায় ওর। রৌশন 2 হাত দিয়ে শুভার মাথা ধরে ওর কপালে ফু দিচ্ছে। একদম শুভার কাছাকাছি দাঁড়িয়ে আছে রৌশন, যার ফলে ওর গায়ের তীব্র পারফিউমের ঘ্রাণ নাকে আসছে শুভার। চোখ তুলেও রৌশনের দিকে তাকাতে পারছে না শুভা। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওর, যেন শুধু শরীরের বাইরে না ভেতরটুকুও কাঁপছে ওর। দাঁড়িয়ে থাকার মতো ভারসাম্য পাচ্ছে না শুভা। রৌশন যদি ওকে ধরে না রাখত এতক্ষণে বুঝি ফ্লোরে পড়ে যেত ও। ভাগ্যিস রৌশন নিজের বাহুডোরে আবদ্ধ করে রেখেছে ওকে। যতবারই রৌশন ফু দিচ্ছে শিউরে উঠছে শুভা। কিছু সময়ের জন্য মনে হচ্ছে নিঃশ্বাস নিতে ভুলে গেছে ও। কপালের চুলগুলো উড়ে চোখে আসছে বারবার, যার ফলে চোখ মেলে তাকাতে সমস্যা হচ্ছে শুভার। বারবার চোখ বুজে আসছে ওর।
রৌশন বিষয়টা খেয়াল করে চুলগুলো আঙ্গুলের ভাঁজে নিয়ে নেয় যেন আর না উড়ে। রৌশন ব্যথা করছে? আঙুল দিয়ে আলতোভাবে জায়গাটা স্পর্শ করে নরম স্বরে বলে ও। রৌশনের স্পর্শে কেঁপে উঠে শুভা। আর এমন নরম স্বরের কথাগুলো যেন ওর শরীরের লোম দাঁড় করিয়ে ফেলছে। শুভা কতটা কাঁপছে তা স্পষ্ট অনুভব করতে পারছে রৌশন। হাত দুটো শুভার মাথার পেছনে থেকে পিছলে ওর গালে নিয়ে আসে রৌশন। গালে গরম হাতের স্পর্শে চোখ তুলে তার দিকে তাকায় শুভা। চোখে বিস্ময় ওর। রৌশনের ঘন নিঃশ্বাস ওর মুখে পড়ছে। কিন্তু শুভা নিজেই যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে। রৌশন ধীরে ধীরে নিজের মাথা নুয়ে নেয় শুভার দিকে। কিন্তু হঠাৎই নুয়ে পড়া মাথাটা উপরে তুলে শুভার কপালে ব্যথা পাওয়া জায়গায় গভীরভাবে ঠোঁট জোড়া স্পর্শ করে ও। গভীরভাবে কপালে চুমু দিয়ে শুভার কাছ থেকে সরে যায় রৌশন। সরে গিয়ে সোজা ক্লোসেটের সামনে গিয়ে শুভার দিকে পিঠ করে শার্ট পরতে শুরু করে ও। শুভা এখনো ঠাই দাঁড়িয়ে। যেন পুরো শরীর জমে গেছে ওর। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে শুভা, যেন একটুর জন্য দম আটকে যেতে যেতে বেঁচেছে। কাঁপা কাঁপা হাত তুলে কপালে স্পর্শ করে ও যেখানে রৌশন ঠোঁট ছুঁয়েছিল। পুরো ঘটনাটা যেন ওর কাছে অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে ও। অবাক দৃষ্টি নিয়ে রৌশনের দিকে তাকায় ও, যে এখন অন্যদিকে ফিরে শার্টের বোতাম লাগাতে ব্যস্ত। শুভা, এটা কি সত্যিই রৌশন? অবাক স্বরে শুভা রৌশনকে কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই রৌশন তার গম্ভীর গলায় বলতে শুরু করে। রৌশন, এভাবে দাঁড়িয়ে না থেকে প্রজেক্টের ফাইলটা ম্যানেজারের কাছ থেকে নিয়ে আসো। কিন্তু শুভা না গিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা বলার জন্য হাঁসফাঁস করছে ও। কিন্তু রৌশন হয়তো এই মুহূর্তে কিছু শুনতে বা বলতে চাচ্ছে না, তাই তো শুভাকে পাঠানোর জন্য ফাইলের বাহানা দিচ্ছে। শুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌশন এবার বিরক্ত হয়ে ওর দিকে ঘাড় ফিরিয়ে ধমকের স্বরে বলে, রৌশন, দাঁড়িয়ে আছো কেন স্ট্যাচুর মতো? জাস্ট গো নাও। রৌশনের এক ধমকে সব কথা ফেলে এক ছুটে রুম ত্যাগ করে শুভা। ও চলে যেতেই রৌশন একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজে নিজে বলে, রৌশন, কি করছিস রৌশন? জাস্ট কন্ট্রোল ইউরসেলফ। বিড়বিড় করে। রায়জাদা মেনশনের সামনে হুডি পরে চোরের মতো লুকিয়ে দাঁড়িয়ে আছে আভি। বেগুনি রঙের হুডি মাথা অবধি ঢাকা, তার উপর মুখে মাস্ক লাগানো। গেইটের সামনে দুজন গার্ড শটান হয়ে দাঁড়িয়ে। এদের চোখকে ফাঁকি দিয়ে ভেতরে ঢোকা সম্ভব না, কিন্তু আভির কাছে অসম্ভব বলতে কিছুই নেই। একটা না একটা পথ ও ঠিকই বের করে নিয়ে নিবে। কিছুক্ষণ আড়ালে লুকিয়ে গার্ড দুটোর উপর নজর রাখে আভি। কিন্তু না, 1 মিনিটের জন্য 1 ইঞ্চিও নড়েনি বান্দাগুলো। একদম ল্যাম্প পোস্টের খাম্বার মতো স্টিল হয়ে দাঁড়িয়ে। ওদের দেখে যেন আভির নিজেরই পা ব্যথা করছে। ও ভেবে পায় না এদের শরীরে এত এনার্জি আসে কোথা থেকে। আভি, এরা কি রোবট? 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কিন্তু 1 মিনিটের জন্য নিজের জায়গা থেকে নড়ছেও না। এদের কি 1-2ও পায় না? আরে ভাই, যা না, বাথরুমে যা। এতক্ষণ কিভাবে কন্ট্রোল করিস? তোদের জন্য দাঁড়িয়ে থেকে আমার নিজেরই পেয়ে গেছে। শিট। কথাটা বলেই আশেপাশে তাকায় আভি। কোনো মানুষ দেখা যাচ্ছে না। সুযোগ পেয়েই বাড়ির পেছনে চলে যায় ও। এই পথটায় তেমন মানুষের আসা যাওয়া নেই। তবুও আশেপাশে ভালো করে তাকিয়ে তাড়াতাড়ি প্যান্টের জিপ খুলে দেয়ালে নিজের কাজ সারতে শুরু করে ও। এইদিকে স্টাডি টেবিলে বসে এতক্ষণ পড়ছিল নীল। পড়া শেষ হতেই 2 হাত উঠিয়ে হাই তুলতে তুলতে দাঁড়িয়ে পড়ে ও।
নীল স্টাডি কমপ্লিট, গেমও খেলে ফেলেছি, সকালে বুকও পড়েছি, এখন কি করব? করার মতো তো কিছুই নেই। রৌশন ভাইয়াও তো রাতে আসবে, বাইরে যাওয়ারও পারমিশন নেই। মন খারাপ করে বেডে বসে। হঠাৎ নীলের চোখ যায় টিভির সামনের টেবিলে রাখা দূরবীনের দিকে। নীল টেলিস্কোপ উঠে দূরবীনটা হাতে নেয় ও তারপর জানালার সামনে চলে যায়। নীল দেখি এটা দিয়ে বাইরে কি কি দেখা যায়। নীল উৎসাহিত হয়ে দূরবীনটা দিয়ে বাইরে দেখতে শুরু করে। দূরের জিনিসগুলো কাছ থেকে দেখতে বেশ মজা পাচ্ছিল ও। তখনই হঠাৎ একটা জিনিস চোখে পড়ে যায় নীলের। কেউ একজন ওদের বিল্ডিংয়ের দেয়ালে কাজ সারছে। সাথে সাথে চোখ কপালে উঠে যায় নীলের। দূরবীন সরিয়ে লোকটার দিকে তাকায় ও। তারপর জোরে জোরে চেঁচিয়ে গার্ডদের ডাকতে ডাকতে বলতে শুরু করে, নীল গার্ডকে কোথায় আছো? দেখো একটা অসভ্য লোক হিসু করছে। গার্ড। নীলের চেঁচামেচিতে বাড়ির ভিতরের সব গার্ড আর সার্ভেন্টরা ছুটে আসে। কি হয়েছে নীল বাবা? কোনো সমস্যা? নীল সমস্যা? অনেক বড় সমস্যা। হিসু করছে ও। নীলের কথায় সবাই হোঁচকিয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল, তারপর আমতা আমতা করে বলতে শুরু করল, কে হিসু করছে? রুমে তো কেউ নেই। ওদের কথায় নীল রেগে যায়, তারপর বাইরে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে শুরু করে, নীল ঘরে না বাইরে, আমাদের দেয়ালে হিসু করছে। তাড়াতাড়ি গিয়ে ধরো ওকে। নীলের কথায় সবাই অবাক হয়ে বাইরে তাকায়। গার্ডগুলো সাথে সাথে বাইরে দৌড়ে যায় লোকটাকে ধরার জন্য। এইদিকে আভি আরামে নিজের কাজ করছিল, হঠাৎ কারো চেঁচানো শুনে আশপাশে হোঁচকিয়ে তাকায় ও। কিন্তু চেঁচানোর মতো কাউকেই দেখতে পেল না ও। আভি এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কে? হঠাৎ একত্রে অনেকগুলো মানুষের পায়ের শব্দ পায় ও। পাশে তাকাতেই দেখে বাড়ির গার্ডেরা ফুল সোর্সে ওর দিকেই আসছে। আভি শিট! এরা আমার দিকে এভাবে সুনামির মতো ধেয়ে আসছে কেন? এখানে আর থাকা আমার জন্য ভালো হবে না। ভাগ আভি, রান ফর ইউর লাইফ। কোনো মতে প্যান্টের চেইন লাগিয়ে এই দৌড়ে নিজের বাইকে উঠে বসে আভি রাতে আবার আসব। বাইক স্টার্ট দিতে দিতে বলল, রাতে কাজ না হলে কালকেও আবার আসব। যতক্ষণ না কাজ হবে আসতেই থাকব। তাড়াতাড়ি কর আভি কথাগুলো নিজে নিজে বলে পেছনে না ফিরেই ফুল স্পিডে বাইক চালিয়ে পালিয়ে যায় ও। দূরবীন দিয়ে এতক্ষণ আভিকেই পর্যবেক্ষণ করছিল নীল। আভি এভাবে পালিয়ে যাওয়ায় দূরবীনটা রেগে নামিয়ে বলতে শুরু করে ও। নীল পালিয়ে গেল হিসু ম্যান। কিন্তু যতই পালাও তুমি মিস্টার হিসু ম্যান, তোমাকে তো একদিন না একদিন আমি ধরবই। নীলের চোখ শুধু চোখ না ক্যামেরা, আর এই ক্যামেরায় তোমার লুক ক্যাপচার হয়ে গেছে। চেহারা না দেখেও চিনে ফেলব তোমায়। আমাদের দেয়ালে হিসু করার শাস্তি তো আমি তোমাকে দিবি, হিসুম্যান কোথাকার। মুখ ফুলিয়ে বলল। গাড়ি চলছে। পাশাপাশি বসে আছে রৌশন আর সুভা। রৌশনের সম্পূর্ণ ধ্যান ওর ট্যাবে। এক সেকেন্ডের জন্যও যেন চোখ ফিরিয়ে এদিকে সেদিকে তাকানোর ফুরসত নেই ওর। অন্যদিকে সুভা শান্ত হয়ে বসতে পারছে না। অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে ওর মাঝে। একটু আগের ঘটনাটা যেন মাথা থেকে নামছেই না। রৌশনের উষ্ণ হাতের স্পর্শের কথা ভেবেই গাল লাল হয়ে যাচ্ছে ওর। হৃদস্পন্দন যেন অস্বাভাবিকভাবে বেড়ে উঠছে বারবার। নিঃশ্বাস ঘন হচ্ছে। আর চোখে বারবার তাকাচ্ছে সুভা রৌশনের দিকে। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। এতটা নির্লিপ্ততা ভঙ্গিতে বসে আছে। রাগ লাগছে সুভার। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ওকে এভাবে অস্থির করে দিয়ে নিজে কিভাবে এতটা অনুভূতিহীন হয়ে থাকতে পারে রৌশন ভেবে পাচ্ছে না ও। গাড়ি থামল ব্লু মুন রেস্টুরেন্টর সামনে। রৌশন ট্যাবটা সাইডে রেখে নিজের কোট হাতে নিয়ে বেরিয়ে যায়। শুভাও সাথে সাথে ফাইলগুলো গুছিয়ে নেমে পড়ে। ডান হাতে কোটটা ঝুলিয়ে ভিতরে প্রবেশ করে রৌশন আর তার পিছু শুভা। ভিতরে ঢুকেই নিজের ক্লায়েন্টদের পাশে গিয়ে বসে ও। রৌশনের পাশেই শুভা বসেছে। রৌশন হ্যালো মিস্টার শেখ। হাত বাড়িয়ে রৌশনের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন শেখ সাহেব। হ্যালো মিস্টার রায়জাদা, অবশেষে আপনার সাথে দেখা করার সৌভাগ্য হলো আমাদের। রৌশন শুনে ভালো লাগল। ও হচ্ছে শুভা, আমাদের কোম্পানির ডিজাইনিং হেড। এই প্রজেক্টের জুয়েলারি আর কস্টিউম ওরই ডিজাইন করা। শেখ সাহেব মৃদু হেসে শুভার দিকে হাত বাড়িয়ে দেয়। শুভা মুচকি হেসে হাত মিলাতে নিলেই রৌশন হুট করে শেখ সাহেবের হাতে ফাইল ধরিয়ে দেয়। হঠাৎ এমন কাজে হোঁচকিয়ে যায় শুভা। শেখ সাহেব কিছুটা বিব্রত বোধ করে রৌশনের দিকে তাকাতেই রৌশন কথা ঘুরিয়ে বলতে শুরু করে। রৌশন শুধু শুধু সময় নষ্ট না করে আমি চাইছি আপনি আমাদের প্রজেক্টের ডিজাইনগুলো চেক করেন। আসলে আমার হাতে সময় কমের থেকেও জরুরি একটা কাজে যেতে হবে আমায়। রৌশনের কথায় বেচারা লোকটা ইতস্তত বোধ করে ফাইল দেখতে শুরু করে। রৌশন টেবিল থেকে জুসের গ্লাস তুলে হেলান দিয়ে বসে জুসের গ্লাসে চুমুক দিচ্ছে। শুভা চুপচাপ বসে আছে। রৌশন নিজের মতো বসে আছে, ক্লায়েন্টরা তাদের কাজে ব্যস্ত, এতগুলো লোকের মাঝে চুপচাপ বসে থাকা বিব্রতকর। এমনিতেই শুভা বেশিক্ষণ চুপ থাকতে পারে না, তাই আরও বেশি ইতস্তত বোধ হচ্ছে ওর। রৌশন কি সুন্দর হেলান দিয়ে বসে জুস খাচ্ছে, যেন এখানে সবার উপর বসগিরি করছে। কেউ বলবে না যে ও এখানে ডিল করতে এসেছে, বরং ওর ভাব এমন যেন ক্লায়েন্টদের উপর উপকার করছে ও নিজের সাথে কাজ করতে দিয়ে। রৌশনের এমন বেপরোয়াগিরি দেখে একটুও অবাক হচ্ছে না শুভা, কারণ এসব কিছুতেই অভ্যস্ত ও। সবগুলো ডিজাইন চেক করে তৃপ্তির হাসি টেনে শেখ সাহেব বলতে শুরু করেন, সত্যিই মিস্টার রৌশন, আইম ইমপ্রেসড। সবগুলো ডিজাইন এতটা নিখুঁত, এতটা সুন্দর যে কি বলবো। আমরা অবশ্যই এই প্রজেক্টের অংশ হতে পেরে অনেক লাকি ফিল করছি। রৌশন তা অবশ্য সত্য। রৌশন বিস্তারিত কথা বলছে প্রজেক্টের বিষয়ে। শুভা বোর হয়ে এদিক সেদিকে তাকাতেই দেখল কয়েক টেবিলে এগিয়ে একটা টেবিলে দুজন ছেলে বসে আছে আর তাদের দৃষ্টি শুভার উপরই। অদ্ভুতভাবে তাকিয়ে আছে তারা ওর দিকে। সাথে সাথে শুভা নিজের চোখ সরিয়ে নেয়। ছেলে দুটোর দিকে তাকাতেই একটা বিশ্রী ফিলিং আসছে ওর। কথা বলা শেষ করেই শেখ সাহেব তার লোকেরা উঠে দাঁড়ায়। তাদের সাথে হ্যান্ডশেক করে তাদের বিদায় দিয়ে বলতে শুরু করে রৌশন। রৌশন, শুভা তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। এখান থেকে উঠবে না আর কোথাও যাবে না, স্ট্রিক্টলি বারণ করে বলল। শুভা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রৌশন চলে যায় ভেতরে। ও যেতেই শুভা নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ শুভা অনুভব করে কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে। ফোন থেকে চোখ সরিয়ে মাথা তুলে তাকাতেই শুভা দেখে সামনের টেবিলের ছেলে দুটো দাঁড়িয়ে। হ্যালো মিস। শুভার দিকে তাকিয়ে হেসে বলল একজন। শুভা ছেলে দুটোকে ইগনোর করে উঠতে নিলেই তারা ওর পাশে বসে পড়ে। দুজন শুভার দুপাশে বসেছে, শুভা উঠতে গিয়ে উঠতে পারল না। রেগে যায় শুভা। শুভা, এটা কোনো ধরনের অসভ্যতা? শুভার কথায় ছেলে দুটো হেসে দেয়। একজন টেবিল থেকে জুসের গ্লাস তুলে মুখে দিতে দিতে বলে, আমরা তো শুধু পরিচিত হওয়ার জন্য এসেছিলাম। এখানে অসভ্যতার তো কিছুই এখনো করিনি মিস।
আশেপাশে সবাই নিজেদের কাজ ফেলে ওদের দেখছে। এমন পরিস্থিতি দেখে ম্যানেজার দ্রুত ওদের সামনে আসে, তারপর ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ম্যানেজার স্যার, প্লিজ সিন ক্রিয়েট করবেন না। এই ম্যাডাম কার সাথে এসেছেন আপনারা হয়তো জানেন না। খারাপ কিছু ঘটার আগেই প্লিজ উঠে পড়ুন। ম্যানেজারের কথা শুনে দুজনই না জানার ভান করে বলতে শুরু করে, কার সাথে এসেছে এই ম্যাডাম? আমরা তো চিনি না। আরে হুইয়ে স্যুটওয়ালা জেন্টেলম্যান এর কথা বলছে রে। ওই স্যুটওয়ালা? কে ও? কোনো এলাকার ডন নাকি মাফিয়া? হাসতে হাসতে, কি করবে ও আমাদের? উল্টো আমাদের এক বাড়িতেই লেজ গুটিয়ে পালাবে। ওর মতো কত স্যুটওয়ালাকে শায়েস্তা করেছি। ও কোথাকার এমপি? ম্যানেজার স্যার প্লিজ। অনুনয় স্বরে। এর মধ্যেই শোভা উঠার চেষ্টা করতেই একজন ওর হাত ধরে ফেলে, সাথে সাথে বিকট একটা শব্দ হয়। যে ছেলেটা শোভার হাত ধরেছিল ফ্লোরে পড়ে যায় মুহূর্তেই। মাথা থেকে চুইয়ে রক্ত পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে। কপালে কয়েকটা কাচের টুকরো গেঁথে আছে আর ফ্লোরে ছিটিয়ে আছে বাকিগুলো। হঠাৎ যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কেউ বুঝে উঠতে পারল না। শোভা দু হাত দিয়ে মুখ ঢেকে আছে। অন্য ছেলেটি সাথে সাথে তার বন্ধুর পাশে চলে যায়। তাকে ডেকেও কোনো সাড়া পাচ্ছে না ও। মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকায় শোভার। ওর পেছনে রৌশন দাঁড়িয়ে, ডান হাতে কাচের ভাঁজ। রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে ও ফ্লোরে পড়ে থাকা ছেলেটির দিকে। চোখ মুখ লাল হয়ে আছে রৌশনের। ডান হাতে অর্ধেক ভাঙ্গা ভাঁজটা শক্ত করে ধরে আছে ও। রৌশনের এমন রূপ দেখে ভয়ে শরীর কাঁপতে শুরু করেছে শোভার। ছেলে দুটোকেও এতটা ভয় পায়নি ও যতটা ভয় এই মুহূর্তে রৌশনকে দেখে পাচ্ছে ও। রৌশন নিজের দৃষ্টি ফ্লোরে পড়ে থাকা ছেলেটার থেকে সরিয়ে শোভার দিকে দেয়। গলা শুকিয়ে আসছে শোভার। ভয় পেয়ে পেছনে কদম নেওয়ার আগেই রৌশন বাম হাত দিয়ে শোভার হাত ধরে ওকে নিজের পাশে এনে দাঁড় করায়। যে ছেলেটা এতক্ষণ তার বন্ধুর পাশে বসে ওকে ডাকছিল সে রেগে রৌশনের দিকে তাকায়। মনে হচ্ছে এখনই হামলা করবে সে রৌশনের উপর। ছেলেটি উঠে একটা চেয়ার তুলে রৌশনের উপর হামলা করার আগেই রৌশন শোভার হাত ছেড়ে ওকে সরিয়ে ছেলেটার বুক বরাবর সজোরে লাথি মারে। গড়িয়ে অন্য একটা টেবিলে গিয়ে বাড়ি খায় ছেলেটি। দ্বিতীয়বার উঠে হামলা করার শক্তিটুকুও যেন শেষ হয়ে গেছে তার। রৌশন ছেলেটার দিকে এগিয়ে যায়, তারপর এক হাঁটু ভাঁজ করে তার সামনে বসে ধীর স্বরে বলতে শুরু করে ও। রৌশন, আমি কোনো ডন নই আর না কোনো মাফিয়া, কিন্তু তবুও আমি এদের থেকেও বেশি ভয়ঙ্কর। একটা কথা সবসময় মনে রাখবে, প্রত্যেক স্যুট পরিহিত মানুষ জেন্টালম্যান হয় না। রৌশন কথাগুলো এমনভাবে বলেছে যে ছেলেটা ছাড়া অন্য কেউই শুনতে পায়নি। বুকে হাত দিয়ে ছেলেটি এখনো কাঁপছে। নড়াচড়াও করতে পারছে না। যেন নড়াচড়ার সব শক্তিটুকু এক লাথি মেরাই শেষ করে দিয়েছে রৌশন। উঠে দাঁড়ায় রৌশন, তারপর এক হাত দিয়ে নিজের স্যুট ঝাড়তে ঝাড়তে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে ও। রৌশন, ইউ গাইজ ক্যারি অন, শো টাইম শেষ। অ্যান্ড ট্রাস্ট মি, এখন থেকে আর কেউ এখানে এসে গুন্ডামি করার সাহসও পাবে না। সবাই নিজেদের চোখ সরিয়ে নেয়। ম্যানেজার ভয়ে ভয়ে দ্রুত রৌশনের সামনে এসে আমতা আমতা করে বলতে শুরু করে, ম্যানেজার স্যার, আমি এদের বলেছিলাম কিন্তু এরা শোনেনি। আমি। রৌশন, ইটস ওকে। ম্যানেজারের কাঁধে হাত রেখে, নাও ক্লিন দ্য থ্র্যাশ, আমার নোংরা একদমই পছন্দ না। ছেলেটার দিকে তাকিয়ে ম্যানেজার সাথে সাথে স্টাফদের ইশারা করে ছেলে দুটোকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কয়েকজন ছেলে দুটোকে তুলছে আর বাকিরা জায়গা টেবিল পরিষ্কার করছে।
রৌশন পেছনে ঘুরে শুভার কাছে চলে আসে। শুভা এখনো স্টিল দাঁড়িয়ে আছে, ভয় নড়ছেও না। রৌশন, ডোন্ট টেল মি তোমার কষ্ট হচ্ছে এই মোড়নগুলোর জন্য? কপাল কুঁচকে রৌশনের কথা শেষ হওয়ার সাথে সাথেই শুভা ঘাবড়ে বলতে শুরু করে, শুভা না তো, কষ্ট হবে কেন? এরা এটাই ডিজার্ভ করে। জোরপূর্বক হাসার চেষ্টা করে। রৌশন, গুড গার্ল। চলো এখন, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এক হাত দিয়ে শুভার হাত ধরে অন্য হাতে চেয়ার থেকে শুভার ব্যাগ নিয়ে হাঁটা ধরে রৌশন রেস্টুরেন্টের বাইরে। রৌশন আর শুভা চলে যেতেই ম্যানেজার বুকে হাত দিয়ে বসে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর ঘামছে সে। তার অবস্থা দেখে মনে হচ্ছে বড় ধরনের ঘূর্ণিঝড় তার উপর দিয়ে গেল। গ্রোসারি শপ থেকে কেনাকাটা করছে আভি। কেনাকাটা বললে ভুল হবে, শুধু ইনস্ট্যান্ট নুডলস, কাপ নুডলস আর ডিম নিচ্ছে ও। এগুলো নেওয়া শেষ হতেই ও কাউন্টারে চলে যায় বিল দিতে। স্টাফ সবগুলো একটা বড় ব্যাগে ভরে দিয়ে আভির সামনে রাখে। আভি, কত টাকা হয়েছে? পকেট থেকে টাকা বের করতে করতে, আপনার বিল পে হয়ে গেছে স্যার। স্টাফের কথা শুনে অবাক হয় আভি, কিন্তু তার চেয়েও বেশি খুশি হয় ও। আভি, রিয়েলি? জি। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে বলতে শুরু করে আভি। আভি, কিন্তু কে করেছে? সরি স্যার, কিন্তু আমার জানা নেই। আভি, লুক, আমি একজন পুলিশ অফিসার, আমাকে মিথ্যা বললে কিন্তু ভয় দেখিয়ে। আভির কথায় ঢোক গিলল স্টাফটি, তারপর আভির পেছনে তাকিয়ে বলে সে, স্যার, ওই ম্যাডাম দিয়েছে। আঙুল দিয়ে ইশারা করে। সাথে সাথে পেছনে ফিরে আভি। একটা লাল জামা পরিহিত মেয়ে দ্রুত গতিতে বের হল স্টোর থেকে। আভি, হেই ইউ স্টপ। ব্যাগটা হাতে নিয়েই মেয়েটার পিছু দৌড় দেয় ও। বাইরে বের হয়ে ডানে বামে তাকায় আভি। বাম দিকে একটা সাদা রঙের গাড়িতে উঠেছে মেয়েটি। আভি নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। গাড়িটি ঠিক ওর সামনে দিয়ে গেল। জানালার গ্লাস লাগানো ছিল, তাই ভিতরের মানুষটিকে দেখতে পেল না ও। কিন্তু আভি গাড়ির নাম্বার নোট করতে ভুলল না। ওর ব্রেইন শার্প, তাই এক দেখাতেই পুরো নাম্বার মুখস্থ করে নেয় ও। আভি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিস হোয়াটএভার। তোমার আইডি কার্ড তো আমি বের করছি। বাসায় আসতেই নীল রৌশনকে ঘিরে ধরেছে। ওর একটাই কথা, একজন অসভ্য হিসু ম্যান ওদের দেয়ালে হিসু করেছে। তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। রৌশন প্রথম ওর কথা গ্রাহ্য না করলেও পরে ওর জেদের কাছে হার মেনে লোকটাকে বের করবে বলে কথা দেয়। এখন রৌশনকে বসিয়ে রেখে গার্ডের কাছ থেকে সিসিটিভির ফুটেজ আনতে গিয়েছে নীল। ওকে দেখে মনে হচ্ছে যে পর্যন্ত ও লোকটাকে না ধরবে শান্তিতে বসবে না। সোফায় বসে নিজের কাজ করছে রৌশন, এর মধ্যেই নীল দৌড়ে এসে ওর পাশে বসে। নীল, এই ফুটেজ পেয়েছি। একটা পেনড্রাইভ দেখিয়ে। রৌশন, এটা বাড়ির পেছনের ক্যামেরার ফুটেজ? নীল, ইয়েস। মাথা নাড়িয়ে, তাড়াতাড়ি এটা এখন কানেক্ট করো। ফাস্ট ফাস্ট। অধৈর্য হয়ে। ওকে এভাবে অধৈর্য হতে দেখে হেসে দেয় রৌশন, তারপর চিপটা ল্যাপটপে কানেক্ট করে ভিডিও অন করে। ভিডিওটা অন হতেই চেঁচিয়ে উঠে নীল। তারপর আঙুল দিয়ে ইশারা করে রৌশনকে দেখাতে দেখাতে বলে ও। নীল, উইয়ে হিস্সু ম্যান, সি। ও আমাদের দেয়ালে হিসু করছে। ডিসগাস্টিং। ওর আম্মু আব্বু কি ওকে শিখায়নি যে যেখানে সেখানে হিসু করা ব্যাড ম্যানার্স? গাল ফুলিয়ে, হো হতে পারে ওদের বাসায় টয়লেটই নেই। হিসুম্যান কোথাকার। রৌশন তীক্ষ্ণ দৃষ্টিতে মানুষটিকে দেখার চেষ্টা করে। হুডি দিয়ে মাথা ঢাকা, তার উপর আবার মাস্ক পরিহিত।
মানুষটাকে চেনার কোনো স্কুপই নেই। নীল, তুমি চিনতে পেরেছ একে? রৌশন, না। হাত, পা, মুখ, চেহারা সব ঢাকা, কিভাবে চিনব? নীল, উফ, তুমি সত্যিই বোকা। শুধু বয়সে বড় হয়েছ, বুদ্ধিতে না। মুখ ফুলিয়ে। নীলের কথায় রৌশন চোখ বড় করে ওর দিকে তাকায়। কেউ রৌশনের সাথে এভাবে কথা বলার সাহস করে না, অথচ এই ছেলেটা ওকে মাঝে মধ্যে কত কিছুই না বলে ফেলে। একদম নিঃসংকোচে, নির্ভয়। নীল রৌশনের দিকে মাথা তুলে তাকাতেই দেখে রৌশন ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। নীল রৌশনের এমন ভঙ্গি দেখে জোরে একটা হাফ ছাড়ল, তারপর ডান হাত নিজের কপালে রেখে হতাশভাবে বলতে শুরু করল, নীল, উফ, রৌশন ভাইয়া, তুমি না একদম ছুঁইমুই। কিছুই বলা যায় না তোমাকে। রৌশন, হোয়াট ইজ ছুঁইমুই? চোখ ছোট ছোট করে। নীল, তুমি বুঝবে না। এখন আমাকে নিজের কাজে ফোকাস করতে দাও। ডোন্ট ডিস্টার্ব মি। রৌশনের হাত থেকে ল্যাপটপ নিয়ে নিজের কোলে রেখে রৌশন পুরাই থ। এতটুকু পুচকে ছেলে ওকে ডিস্টার্ব করতে বারণ করছে, ভাবা যায়। রৌশন, হুম, ফোকাস অন ইউর ওয়ার্ক। আমিই উঠে যাই। উঠে যায় রৌশন। নীল ভিডিওটা কখনো জুম করছে, কখনো স্লো করছে, কখনো স্ক্রিনশট নিচ্ছে, এসব দেখে হালকা হেসে দেয় ও। ছেলেটা সত্যিই নিজের কাজের প্রতি খুবই ফোকাসড। নিঃসন্দেহে বড় হয়ে অনেক ভালো ডিটেকটিভ হবে ওঠ। রৌশন, তুমি একদম নিজের ভাইয়ের মতো। নীল আনমনে কথাটা বলে চুপ হয়ে যায় রৌশন। অযাচিত কিছু ঘটনার যেন স্মৃতির দেয়ালে কড়া নাড়তে শুরু করেছে। চোখে ভাসছে কারো চেহারা, কানে তার বলা কথা। নীলের থেকে চোখ সরিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় রৌশন। স্টাডি রুমে চলে আসে ওঠ। চেয়ার টেনে ডেস্কে বসে পড়ল। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল ও। কানে কারো বলা কথাগুলো তীব্রভাবে গুঞ্জন করছে। চোখ দুটো খুলে উঠে দাঁড়ায় ও। বুক শেলফের সামনে গিয়ে একটা বই বের করতেই সেটার পেছনে কতগুলো চিঠি দেখতে পায়। সেখান থেকে একটা চিঠি বের করে হাতে নেয় ও। চিঠির উপর লিখা, হ্যাপি 12th বার্থডে। আগামী সপ্তাহে নীলের 12তম জন্মদিন। সেদিন এই চিঠিটা দিতে হবে ওকে। ফ্ল্যাশব্যাক। একটা ক্যাফেতে বসে আছে রৌশন আর তার সামনে তার বন্ধু আয়ুষ। আয়ুষ পেশায় একজন ডিটেকটিভ। কিছু মাস হল ও ডিটেকটিভের পেশায় নিয়োজিত হয়েছে। এ কাজে ঢুকেই ও রৌশনের চাচা আদনান রায়জাদার সব অপকর্ম ফাঁস করার চেষ্টায় লেগে পড়েছে। কিন্তু রৌশন, ওর চোখে যেন বিশ্বাসের পট্টি বাঁধা। হাজারবার বুঝানোর পরেও আয়ুষ ওকে নিজের কথায় বিশ্বাস করাতে পারে না। আজও সে বিষয়েই দুজনের কথা হচ্ছে। আয়ুষ, রৌশন, তুই আমার কথায় কেন বিশ্বাস করছিস না? আমি তোর স্কুল জীবনের বন্ধু, তোর ভাইয়ের মতো। আমি কখনো চাইব না তুই নিজের জীবন এভাবে একজন খুনির পেছনে নষ্ট কর। রৌশন, আয়ুষ, তুই কেন বারবার একই কথা বলিস? উনি চাচু হন, আমার কোনো খুনি নন। আয়ুষ, তুই আমার কথায় বিশ্বাস করবি না, তাই তো? ঠিক আছে, এরপরে আমি প্রমাণ সহ তোর কাছে আসব। তখন তুই নিজের ভুল বুঝতে পারবি। উঠে চলে যায় আয়ুষ। রৌশনের হাজারটা ডাকেও ও ফিরে তাকায়নি। কিছুদিন পর হসপিটালের ওয়ার্ডে হাতে একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে রৌশন। সামনেই সাদা কাপড়ে মোড়ানো দুটো লাশ। একটা ওর সবচেয়ে কাছের বন্ধুর, আরেকটি তার স্ত্রীর। হাতের চিঠিটা নিয়ে বসে পড়ে রৌশন। বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আফসোস, অপরাধবোধ, সবচেয়ে কাছের বন্ধুকে হারানোর ব্যথা, সবকিছু যেন ওকে ভয়ঙ্করভাবে কষ্ট দিচ্ছে।
কাপা কাপা হাতে চিঠিটা খোলে রৌশন। চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে আছে। বাম হাত দিয়ে চোখ দুটো মুছে চিঠির লেখাগুলো পড়তে শুরু করে ও। রৌশন, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার ভাই। আমি জানি এই মুহূর্তে তুই কতটা কষ্ট পাচ্ছিস, নিজেকে দোষারোপ করছিস, নিজের ভেতরের কান্না দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছিস। তোর ভিতরের অবস্থা আমি অনুভব করতে পারছি ভাই। আমি জানি আমার জীবনে তুই যতটা গুরুত্বপূর্ণ তেমনি তোর জীবনেও আমি ততটাই গুরুত্বপূর্ণ। জানি খুব কষ্ট পাচ্ছিস, তবুও বলবো, আমার সাথে যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। নিজেকে কোনোভাবেই আমার জন্য দায়ী ভাবিস না। লেখাটুকু পড়েই ডুকরে উঠে রৌশন। ভেতরটা যেন জ্বলে যাচ্ছে ওর। বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে রৌশন। আমি জানি আমার অপূর্ণ কাজটা তুই পূর্ণ করবি। আদনান রায়জাদাকে তার অপরাধের শাস্তি দিবি। তার কর্মের ফল সে অবশ্যই পাবে, তা নিশ্চিত। কিন্তু আমি তোকে এর চেয়েও বড় একটা দায়িত্ব দিতে চাই, যে দায়িত্বটা আমার ছিল কিন্তু আমি পূরণ করতে পারিনি। আমার বিশ্বাস তুই আমার এতটুকু আবদার রাখবি। আমি আমার নীলের দায়িত্ব তোকে দিয়ে গেলাম। ওকে একজন ভালো মানুষ বানাবি, একদম তোর মতো। আমি যেমন তোকে নিজের ভাই মানি তেমনি ওকেও নিজের ভাইয়ের মতো দেখিস। কিন্তু রৌশন, ওকে কখনো এটা জানতে দিস না যে আমি নেই। ও সহ্য করতে পারবে না। তুই অনেক স্ট্রং, আমি জানি। নিজেকে সামলে নিতে পারবি। কিন্তু আমার নীল নিজেকে সামলাতে পারবে না। ওর হৃদয় অনেক ফুরবল। ছোট্ট বয়সেই হার্ট সার্জারির মতো বড় জখম সহ্য করতে হয়েছে ওকে। আমার নীল অন্য সব বাচ্চাদের মতো না রে। সবার থেকে ভিন্ন ও। একদম তোর মতো। ও কখনো কোনো কিছু নিয়ে তোকে জ্বালাবে না, আর না কখনো কোনো কিছুর আবদার করবে। আমার নীল অল্পতেই খুশি হওয়া মানুষদের মধ্যে একজন। ওর মধ্যে শুধু আদর আর ভালোবাসার চাহিদা। আমার নীল একদম পানির মতো, যে পাত্রে ঢালবি সে বর্ণি ধারণ করবে। ওর জন্য কিছু চিঠি রেখে যাচ্ছি, প্রতি বছর ওর জন্মদিনে একটা করে চিঠি ওকে দিয়ে দিস। আর যদি কখনো ও আমার কথা জিজ্ঞেস করে, বলবি তোমার আয়ুষ ভাইয়া অনেক বড় একটা মিশনে গিয়েছে। ও বিশ্বাস করবে তোর কথা। আমার নীল অনেক মাসুম, খুব সহজে অন্যকে বিশ্বাস করে নেয়। ওর মনে মলিনতা নেই, এই ভাবনা নেই যে সামনের মানুষ ওকে মিথ্যাও বলতে পারে। ওকে দেখে রাখিস। আমি আমার ভাইটাকে বড্ড বেশি ভালোবাসি রে, আর আমি জানি আমার অনুপস্থিতিতে তুইও ওকে আভির মতোই ভালোবাসবি। তোর উপর বিশ্বাস করি, তাই নিজের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি জিনিসটা তোর দায়িত্বে রেখে গেলাম। ভালো থাকিস, তোর সবচেয়ে কাছের বন্ধু আয়ুষ। বর্তমানে। একটা গভীর নিঃশ্বাস ফেলে হাতের চিঠিটা ডেস্কের ড্রয়ারে রেখে দেয় রৌশন। চিঠিটা এমনভাবে নীলের কাছে পৌঁছাতে হবে যেন ও ভাবে সত্যিই ওর ভাই নিজের মিশনের জায়গা থেকে পাঠিয়েছে। হঠাৎ নীলের আওয়াজ পায় রৌশন। ভাইয়া ভাইয়া বলে এই দিকেই আসছে। নিজেকে গুছিয়ে পেছনে ফিরে রৌশন। নীল এসেই রৌশনের হাত ধরে বলতে শুরু করে, নীল আমার খিদে পেয়েছে, চলো চলো নিচে যাই। রৌশন, ওকে চলো। নীল রৌশনের হাত ধরেই লাফাতে লাফাতে হাঁটছে। হঠাৎ ও হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই রৌশন ওকে ধরে ফেলে। রৌশন, সাবধানে নীল। পড়ে গিয়ে এখনই তো ব্যথা পেতে। নীল, তুমি তো আমার হাত ধরে আছো, তাহলে পড়ব কিভাবে?
আমি জানি তুমি কখনো আমাকে ব্যথা পেতে দিবে না। হেসে রৌশন কারেক্ট। রৌশন ভাইয়া কখনো নীলকে হার্ট হতে দিবে না। মৃদু হেসে পরের দিন রৌশন আজ খুব সকাল সকাল অফিসে এসেছে। তাড়াতাড়ি কাজ শেষ করে আজ বাসায় যেতে হবে। নীলকে প্রমিস করেছে রৌশন যে আজকে ওকে নিয়ে ফ্যান্টাসি পার্কে ঘুরতে যাবে। খুব দ্রুততার সাথে কাজগুলো শেষ করছে রৌশন। শুধু নিজেই না, বাকিদেরও কড়াভাবে বলে দিয়েছে আজকে যেন মিটিং ডিলে না হয়। তাই ওর সাথে সাথে সব স্টাফরা নাকে মুখে কাজ করছে। সকাল 11টা। নিজের কাজ শেষ করে সেগুলো ফাইল করে রৌশনকে দেখানোর জন্য ওর কেবিনের দিকে যাচ্ছে শুভা। যাওয়ার পথেই কয়েকজন লেডি স্টাফদের কথা শুনে থেমে যায় ও। তাদের কথোপকথন কিছুটা এমন, আজকে নিশ্চয়ই কোনো বিশেষ দিন, এজন্যই স্যার তাড়াতাড়ি কাজ শেষ করে যেতে চাচ্ছেন। আমার মনে হয় আজকে স্যারে গার্লফ্রেন্ডের বার্থডে। স্যারের গার্লফ্রেন্ড আছে? অবাক হয়ে অবশ্যই। রৌশন স্যারের মতো ছেলে সিঙ্গেল থাকবে তোর মনে হয়? সেটাই তো, কিন্তু উনার গার্লফ্রেন্ডকে তো কখনো অফিসে আসতে দেখিনি। হয়তো স্যার তার অফিস আর প্রাইভেট লাইফ আলাদা রাখতে চাচ্ছেন। শুভা কান খাড়া করে তাদের কথাগুলো শুনছে। রাগ লাগছে ওর। ইচ্ছে করছে সবগুলোকে পাশের পুকুরে নিয়ে নাকানিচোবানি খাওয়াতে। শুভা কি সব আজে বাজে ফালতু কথা বলছে? এদের এমন গুজব রৌশনের কানে গেলে টের পাবে। রৌশনের কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। উনার লাইফে তো কোনো মেয়েই। হঠাৎ ডায়েরির কথাগুলো মনে পড়ে যায় শুভার। নিমিষেই যেন মুখে অন্ধকার ছেয়ে যায় ওর। শুভা ওই ডায়েরির মেয়েটা। অবাক চোখে, ওটা তাহলে কে? রৌশন কি তাহলে ওই মেয়েটাকে? তবে কি এদের কথা সত্য? এইদিকে গাড়ি থেকে নেমেই দৌড়ে অফিসে ঢুকে পড়ল নীল। নেভি ব্লু কালার জিন্স আর জ্যাকেটের সাথে মাথায় ক্যাপ আর চোখে গোল ফ্রেমের চশমা। সব মিলিয়ে একদম ছোটখাটো একটা কিউট ডিটেকটিভ লুক। দৌড়ে ভিতরে আসছে নীল। ওকে দেখেই সবাই দাঁড়িয়ে যায়, কারণ কম বেশি সবাই জানে ও রৌশনের ছোট ভাই। তাছাড়া এর আগে প্রায়ই নীল রৌশনের সাথে অফিসে আসত আর নিজের বসগিরি দেখাত। সবাই নীলকে রৌশনের টুইন বলতো, কারণ ওর ড্রেসের থেকে শুরু করে ওর বিহেভিয়ার ও রৌশনের মতোই। পুরনো স্টাফরা ওকে চিনলেও নতুনদের কাছে ও অপরিচিত, কারণ প্রায় 1.5 বছর ধরে নীল অফিসে আসে না। কিন্তু আজ 1.5 বছর পর আবার এসেছে ও। নীল দৌড়ে রৌশনের কেবিনের দিকে যাচ্ছে। দরজার সামনেই শুভা দাঁড়িয়ে আছে। হঠাৎ সামনে তাকাতেই নীলকে এদিকে আসতে দেখে শুভা। হঠাৎ ওকে এখানে দেখে বড়সড় শক খায় ও। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না শুভা। শুভা ও এখানে? অবাক হয়ে দৌড়ে এসে শুভাকে সামনে দেখেই থেমে যায় নীল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ আবার দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে ও। নীল সারপ্রাইজ ক্যান্ডি সিস্টার, তুমি আমাকে আবার ভুলে যাওনি তো? ভ্রু কুঁচকে শুভা, তুমি এখানে কিভাবে? রৌশন হঠাৎ কেবিন থেকে বের হতেই নীলকে শুভার সাথে দেখে চমকে যায়। চোখ দুটো বড় বড় হয়ে গেছে ওর। রৌশন, নীল এখানে কি করছে? আরও শুভার সাথে কি কথা বলছে? নো নো নীল, এখন আমি শুভাকে কিভাবে কি এক্সপ্লেইন করব? শিট। মাথা যেন ঘুরছে রৌশনের। নিশ্চয়ই এ ছেলে কিছু একটা ভেবেই এসেছে। আজকে অনেক খারাপভাবে ফেসেছে রৌশন, তা ওর মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। রৌশনের কেবিনে সোফায় পা ঝুলিয়ে বসে স্ট্র দিয়ে মিল্কশেক খাচ্ছে আর পা নাচাচ্ছে নীল।
অন্যদিকে রৌশন ঠিক ওর সামনে এপাশ থেকে ওপাশে পায়চারি করছে আর বলছে, রৌশন এখন কি হবে? আমি শুভাকে কিভাবে কি এক্সপ্লেইন করব? গড, কত বড় বিপদে ফেললে তুমি আমায় নীল। শুভা সেদিন আমার ডায়েরি পড়েছিল, ভাগ্যিস পুরোটা পড়ার আগেই আমি ওকে ধমকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আজকের ঘটনা, আজকেরটা কিভাবে হ্যান্ডেল করব? শুভা নিশ্চয়ই সেদিনের কথা জিজ্ঞেস করবে। আমি ওকে আগে থেকে চিনি, এটা নিশ্চয়ই ও বুঝে গেছে এতক্ষণে। ওহ নো নো নো, মাথা ফেটে যাচ্ছে আমার। হোয়ার ইজ মাই কফি? আশেপাশে তাকিয়ে নিজের কফি মগ খুঁজছে রৌশন, যা কিছুক্ষণ আগে স্টাফ রেখে গিয়েছিল। ডেস্কে রাখা মগটা। রৌশন হুট করে মগটা হাতে নিয়ে মুখে লাগাতেই ওর ঠোঁট আর জিহ্বা পুড়ে যায়। সাথে সাথে চেঁচিয়ে উঠে ও। রৌশন আইসশিট, হাত দিয়ে মুখ চেপে নেয় ও। নীল এতক্ষণ নির্লিপ্ততা দৃষ্টিতে রৌশনের দিকে তাকিয়ে ওর কথা শুনছিল। কিন্তু রৌশনের হঠাৎ এমন হাইপার কাজ দেখে হাত থেকে গ্লাসটা নামিয়ে উঠে দাঁড়ায় নীল। পাশ থেকে একটা টিস্যু নিয়ে রৌশনের দিকে বাড়িয়ে দেয় ও। রৌশন সাথে সাথে টিস্যুটা নিয়ে নিজের ঠোঁটে চেপে ধরে। নীল, রৌশন ভাইয়া, তুমি এত হাইপার হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। তুমি জানো তোমাকে এমন নার্ভাস লুকে একদম বোকাদের মতো লাগে। মোটেও মানায় না তোমাকে এই লুক। রৌশন নার্ভাস? আমি মোটেও নার্ভাস হচ্ছি না। আমতা আমতা করে বসে পড়ল রৌশন। নীল, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। বিড়বিড় করে। নীল রৌশনের পাশে বসে পড়ল। তারপর তার মিল্কশেকের গ্লাসটা হাতে নিয়ে রৌশনকে বলতে শুরু করল, নীল, রৌশন ভাইয়া, ডোন্ট বি হাইপার, ওকে? আমি আসার আগে অনেক সুন্দর একটা স্টোরি বানিয়ে এনেছি শুভাকে শোনানোর জন্য। তুমি শুধু সেভাবে ওকে বললেই ও আর ডাউট করবে না। আর তাছাড়া শুভা এমনিতেও বোকা, তাই ওকে বোকা বানানো কঠিন হবে না। মজা করে। নীলের শেষের কথাটা শুনে রৌশন ওর দিকে চোখ ছোট করে তাকায়। নীল হেসে দেয় সাথে সাথে, তারপর বলে, নীল, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি ভুল বলেছি? দেখো, ও যদি বোকা না হতো তাহলে কবেই বুঝে যেততে তুমি ওকে। আর কিছু বলার আগেই রৌশন নীলের মুখ চেপে ধরে। তারপর ধীর কণ্ঠে বলতে শুরু করে, রৌশন, হয়েছে হয়েছে, বাকিটা বলতে হবে না। এখন আমাকে এটা বলো, আমি শুভাকে কিভাবে সেদিনের ঘটনার কথা বুঝাবো? নীল চোখ দুটো ছোট ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে আছে রৌশনের দিকে। রৌশন, কি হলো বলো? নীল চোখ দিয়ে ইশারা করে যে ওর মুখ থেকে হাত সরাতে। রৌশন উপোস। তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে নেয় রৌশন। নীল মুখে হাত দিয়ে রাখলে আমি বলবো কিভাবে? রেগে। রৌশন, ওকে ফাইন, হাত সরিয়েছি তো। এখন বলো। নীল কিছুক্ষণ চুপ থেকে রৌশনকে সব গুছিয়ে বলতে শুরু করে। কিছুক্ষণ পর, যখন থেকে রৌশন নীলকে কেবিনে নিয়ে গেছে তখন থেকেই শুভা বাইরে পায়চারি করছে। একটু পর পর কেবিনের দরজায় আড়ি পেতে শোনার চেষ্টা করছে, তো আবার জানালা দিয়ে উকি দিচ্ছে। কিন্তু তবুও ভিতরে কি হচ্ছে জানতে ব্যর্থ হচ্ছে ও। এখন দুপুরের সময়। রৌশন পিয়নকে ওর আর নীলের জন্য খাবার আনার জন্য কল করেছে। শুভা পায়চারি করতে করতে সামনে তাকাতেই দেখতে পায় পিয়ন খাবারের ট্রে নিয়ে আসছে। সাথে সাথে শুভা তার সামনে চলে যায়, তারপর বলতে শুরু করে, শুভা দিন খাবারটা, আমি নিয়ে যাই। ট্রেটা পিয়নের হাত থেকে নিয়ে নেয় শুভা, তারপর কেবিনের সামনে গিয়ে ডোর নক করে। ভিতর থেকে পারমিশন আসতেই শুভা দ্রুত ভিতরে ঢুকে পড়ে। নীল সোফায় শুয়ে শুয়ে ভিডিও গেম খেলছে আর রৌশন ওর ডেস্কে বসে কাজ করছে।
রৌশন চোখ তুলে তাকিয়ে পিয়নের জায়গায় শুভাকে দেখে মোটেও অবাক হল না। মনে হচ্ছে যেন ও আগে থেকেই জানত যে শুভাই আসবে। শুভা আসলে আঙ্কেল অন্য কাজে ব্যস্ত, তাই খাবারটা আমি নিয়ে আসলাম। রৌশন সমস্যা নেই। শুভা মুচকি হেসে ধীর পায়ে গিয়ে টেবিলে ট্রেটা রেখে দেয়। নীল ফোনটা সাইডে রেখে উঠে বসে, তারপর হঠাৎ শুভার হাত ধরে বলতে শুরু করে ও, নীল তোমার আসতে দেরি হলো কেন? আমি অপেক্ষা করছিলাম। তুমি জানো রৌশন ভাইয়ার সাথে থাকাটা কত বোরিং? আরই চোখে রৌশনের দিকে তাকিয়ে। রৌশন নীলের কথায় ওর দিকে কপাল কুঁচকে তাকায়। শুভা হেসে নীলের পাশে বসে পড়ে তারপর বলে, শুভা তুমি আমাকে মিস করেছ? কতটা? নীল উমম ভাবার অ্যাক্টিং করে, তুমি যতটা সুন্দর ততটা। শুভা হেসে দেয় নীলের কথায়, তারপর ওর গাল টেনে বলে ও, শুভা তাহলে তো অনেক বেশি মিস করেছ। নীল ওফো আপি। আমি বেবি না। গাল ডলতে ডলতে। এই দিকে রৌশন নিজের কাজ রেখে ওদেরই দেখছে। শুভা আর নীলকে একসাথে দেখে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। বাইকের চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে বাসায় প্রবেশ করে আভি। ড্রয়িং রুমে আসতেই হঠাৎ সোফায় বসে থাকা মানুষটিকে দেখে পা থেমে যায় ওর। আদনান পায়ে পা তুলে সোফায় বসে আছেন। উনাকে দেখে মনে হচ্ছে যেন এতক্ষণ আভির জন্যই অপেক্ষা করছিলেন। আভি চাবিটা শক্ত করে হাতের মুঠোয় নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নিজের ভেতরের রাগক্ষোভ মনের মধ্যেই দমিয়ে নেয় ও। আদনানকে দেখেও না দেখার ভান করে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে আদনান ডাকে থেমে যায় আভি। আদনান আভি। থেমে যায় আভি, কিন্তু পেছনে ফিরে আদনানের দিকে তাকালো না ও। আদনান কেমন আছো বাবা? আভি পেছনে না ফিরেই বলে উঠে, এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু এখন কতক্ষণ ভালো থাকতে পারবো জানা নেই। আদনান এসব কথা ওই রওশনের শেখানো তাই না? তোমার মনটা বিষিয়ে তুলেছে ও। আভি আমি কোনো কিন্ডারগার্ডেনের বাচ্চা না যে আমাকে কারো কিছু শিখিয়ে দিতে হবে। আদনান শুনলাম ও নাকি তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন হয়তো ওর আসল রূপ উপলব্ধি করতে পারছো তুমি। তোমার প্রয়োজন, তোমার ইচ্ছের কোনো মূল্য নেই ওর কাছে আভি। বোঝার চেষ্টা করো। ও শুধু তোমাকে ইউজ করছে। তোমার ইমোশন, ওর প্রতি তোমার ভালোবাসা নিয়ে খেলছে ও। আভি মানুষের ইমোশন ও ভালোবাসা নিয়ে খেলা আপনার স্বভাব, ভাইয়ের না। আরেকটা কথা, আমি বাচ্চা না যে আপনার মোটিভ কি বুঝব না। তাই আমাকে ম্যানিপুলেট করার পেছনে সময় নষ্ট না করে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন সেটা নিয়ে ভাবুন। কারণ আপনার সময় ফুরিয়ে আসছে। কথাগুলো বলেই আভি উপরে চলে যায়। আভির কথায় রেগে যায় আদনান। সত্যিই আভিকে রওশনের বিরুদ্ধে করা কঠিন। অন্য কিছু ভাবতে হবে। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন আদনান। এইদিকে আভি নিজের রুমে এসে ঠাস করে দরজাটা বন্ধ করে। যেন নিজের সমস্ত রাগ দরজাটার উপর তুলল ও। কিছুক্ষণ পুরো রুম পায়চারি করে থেমে তাই আভি। কিছু একটা ভেবে নিজের লাগেজটা বের করে ওটাতে সবকিছু গুছিয়ে নিচ্ছে। ওর সব জিনিস গুছানো শেষ হতেই ফটোফ্রেমের পেছনে লুকিয়ে রাখা ফাইলটা বের করে লাগেজে রেখে লাগেজ লক করে নেয় আভি। আভি আদনান রায়জাদার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ওকে যতবার দেখব আমার রক্ত গরম হয়ে যাবে। গড নোজ, হয়তো আমার হাতে ওর মার্ডারই না হয়ে যায়। এত সহজ মৃত্যু ও ডিজার্ভ করে না। নিজের লাগেজ বেড থেকে নামিয়ে রুম থেকে বেরিয়ে যায় আভি।
বারান্দায় কারো সাথে ফোনে কথা বলছে রৌশন। কথা বলা শেষ হতেই পেছনে ঘুরেও, কিন্তু হঠাৎ পিছলে ঘুরে শুভাকে দেখে কিছুটা হোঁচকে পা পিছিয়ে নেয় ও। রৌশন, তুমি আমার পেছনে কি করছিলে? নিজেকে সামলে। শুভা, অপেক্ষা। রৌশন, অপেক্ষা? কিসের অপেক্ষা? শুভা, আপনার কথা বলা শেষ হওয়ার অপেক্ষা। আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমার। শুভার কথায় রৌশনের আর বুঝতে বাকি নেই যে ও কোনো বিষয়ে বলছে। শুভা যেন সন্দেহ না করে তাই সাধারণ ভঙ্গিতেই বলল রৌশন। রৌশন, কি বলবে তুমি? শুভা, আপনি কি আমাকে অফিস জয়েন করার আগে থেকে চিনতেন? রৌশন, না তো। সাথে সাথে শুভা, তাহলে আপনি আমাকে আমার গ্র্যাজুয়েশনের দিন ফুল কেন দিয়েছিলেন? রৌশন, ফুল? গ্র্যাজুয়েশন? কি বলছো শুভা? আমি কোনো ফুল দেইনি তোমাকে। শুভা, আপনি দেননি, কিন্তু নীল দিয়েছিল। রৌশন, ওয়েট ওয়েট ওয়েট। তুমি একবার বলছো আমি ফুল দিয়েছি, আবার বলছো আমি দেইনি। নীল দিয়েছে। প্রথমে নিজের কাছে ক্লিয়ার করো যে কে দিয়েছে। রৌশনের কথায় শুভা যেন বেকুব বনে যায়। ও নিজেই যেন কনফিউজড হয়ে যাচ্ছে এখন। রৌশন শুভার মুখের এক্সপ্রেশন দেখে আন্দাজ করতে পারছে যে শুভা ওর কথায় আটকে পড়ছে। তাই শুভাকে আরও বিভ্রান্ত করার জন্য রৌশন বলতে শুরু করে। রৌশন, ওয়েট, আমার কিছু একটা মনে পড়ছে। মনে করার ভনিতা করে। ওহ, নাও আই গেট ইট, তুমি কোনো দিনের কথা বলছো। আমি তোমাকে বলছি সেদিন কি হয়েছিল। আমি আর নীল বাসায় ফিরছিলাম, তখনই ও কিছু ফুল দেখে পছন্দ করে। আমি ওকে ফুলগুলো কিনে দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। পথেই কলেজের সামনে ও তোমাকে দেখতে পায়। একা দাঁড়িয়ে ছিলে তুমি। ও হঠাৎ করেই তখন গাড়ি থামিয়ে দৌড়ে বের হয়ে যায় আর ফুলগুলো তোমাকে দিয়ে ফিরে আসে। শুভা, কিন্তু ও আমাকেই কেন ফুলগুলো দিল? রৌশন, আমিও এটাই জিজ্ঞেস করেছিলাম নীলকে। জবাবে ও শুধু বলল যে তোমাকে স্যাড দেখাচ্ছিল, তাই তোমার মন ভালো করার জন্য। এতটুকুই, তাছাড়া আর কিছুই না। আর এই ঘটনায় আমার একদমই কোনো হাত ছিল না। আমি তো এইমাত্র জানলাম যে মেয়েটা তুমি ছিলে। শুভার যেন এখনো রৌশনের কথায় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রৌশন যদিও একদম স্পষ্টভাবে সব বুঝিয়ে বলেছে, তবু ওর কথায় কিছু একটা মিথ্যা মিথ্যা গন্ধ পাচ্ছে শুভা। শুভার সন্দেহের দৃষ্টি রৌশনের চোখ এড়ল না। নীল ওকে যেভাবে বলতে বলেছিল ও সেভাবেই বলেছে। এখন শুভা সেটাকে বিশ্বাস করবে কি না সেটা এখন শুধু শুভার উপর নির্ভরশীল। রৌশন, এখন যেহেতু তোমাকে আমি সব ঘটনা খুলে বলেছি, তোমার উচিত নিজের কাজে যাওয়া। গিয়ে নিজের কাজে মনোযোগ দাও। আমাকে জ্বালিও না। কথাটা বলেই রৌশন দ্রুত পায়ে ওর কেবিনে চলে যায়। রৌশনের এভাবে চলে যাওয়াটা যেন শুভার সন্দেহকে আরও গাঢ় করে দিল। শুভা, আমাকে কি বোকা পেয়েছে? আমি কি ছোট বাচ্চা, যেভাবে বুঝাবে সেভাবেই বুঝব? রৌশনের একটা কথাতেও আমার বিশ্বাস হচ্ছে না। কিছু একটা তো লুকাচ্ছেন ইনি। কিন্তু কি? জানতে হবে আমায়। রৌশনের চেয়ারে দুহাত ছড়িয়ে বসে টিভি দেখছে নীল। রৌশন কেবিনে ঢুকতেই টিভি থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকায় নীল। রৌশন, চলো নীল, সময় হয়েছে, আমাদের বের হতে হবে। নীল ওকে চেয়ার থেকে নেমে, আচ্ছা আমরা কি শুভাকেও আমাদের সাথে নিতে পারি না? রৌশন, একদম না। ও এমনিতেই আমার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল। হয়তো আমার কথায় বিশ্বাস করতে পারছে না ও। আরেকটা কথা,
শুভা তোমার বড় সো ওকে নাম ধরে না আপি বলে ডাকট। নীল কিন্তু আপি অনেক ওল্ড ফ্যাশন। আর ও তো আমার থেকে একটু বড়, তাই আমি ওকে নাম ধরে ডাকতেই পারি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে শুভা তোমার কথায় বিশ্বাস করেনি কেন? এর দুটো কারণ হতে পারে। হয়তো শুভা খুব চালাক নয়তো, রৌশন নয়তো কপাল কুচকে। নীল তুমি খুব বাজে একটর। রৌশন আর একটা কথা বললে ট্রিপ ক্যান্সেল করে দিব কিন্তু। রৌশনের কথায় নীল চুপ হয়ে যায়, তারপর একদম ভদ্রভাবে ওর পাশে গিয়ে দাঁড়ায়। রৌশন গুড বয়। তোমার ক্যাপ কোথায়? ক্যাপ পরো, বাইরে রোদ অনেক। নীল তুমি কত ওল্ড ফ্যাশন। ক্যাপ না হেডপিস। আদিম যুগে টুপিকে ক্যাপ বলা হতো, কিন্তু এটা মডার্ন যুগ। এখন ক্যাপ না হেডপিস বলে টুপিকে। বলেই সোফা থেকে ওর ক্যাপ নিয়ে মাথায় পরে আবারও রৌশনের পাশে এসে দাঁড়াল। নীলের কথাগুলো শুনে রৌশন কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকল, তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলল, রৌশন ধৈর্য, রৌশন ধৈর্য। চলো এখন। রৌশন সামনে হাঁটছে, ওর পিছু নীল। কেবিন থেকে বের হতেই শুভার সামনে পড়ল রৌশন। ডেস্কের পাশেই দাঁড়িয়ে ছিল ও। হঠাৎ রৌশনের পেছনে থেকে দৌড়ে শুভার পাশে চলে গেল নীল। নীল, শুভা তুমি যাবে আমাদের সাথে? ফ্যান্টাসি পার্কে যাচ্ছি আমরা। খুব এনজয় করব। তুমিও চলো প্লিজ প্লিজ প্লিজ। শুভার হাত ধরে বায়না করে কথাগুলো বলছে নীল। নীলের এমন কাণ্ডে রৌশনের যেন ফেঁসে যাওয়া অনুভূতি হচ্ছে। ছেলেটাকে যেটার জন্য বারণ করা হয় সেটাই বেশি বেশি করে। শুভা নীলের থেকে চোখ সরিয়ে রৌশনের দিকে তাকায়। রৌশন চুপচাপ দাঁড়িয়ে। না হ্যাঁ বলছে, আর না না বলছে। শুভা রৌশনের থেকে চোখ সরিয়ে নীলের দিকে তাকিয়ে ওকে বুঝিয়ে বলতে শুরু করে, শুভা না নীল, আমার আজকে অনেক কাজ, আমি অন্য কোনো দিন তোমার সাথে টাইম স্পেন্ড করব, ঠিক আছে? নীল, না না, অন্য দিন না, আজকেই। আজকে মানে আজকেই। জেদ করে। নীল গাল ফুলিয়ে জেদ ধরে আছে, সাথে শুভার হাত এমনভাবে ধরেছে যেন ছাড়লেই পালিয়ে যাবে ও। ওর এমন জেদ দেখে রৌশনের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় শুভা। কিন্তু রৌশন এখনো আগের ন্যায় চুপ করে আছে। হুট করেই নীল পেছনে ফিরে রাগী দৃষ্টিতে রৌশনের দিকে তাকিয়ে ওকে ঝাড়ি মেরে বলতে শুরু করে, নীল তুমি ওকে ইশারা করছো কেন? আমি কিন্তু জানি তুমি ওকে ইশারা করে না করছো আমার সাথে আসার জন্য, তাই না? নীলের কথায় রৌশন হোঁচকিয়ে যায়। বেচারা চুপ করে দাঁড়িয়েছিল, এর মধ্যেই কত বড় একটা অপবাদ এসে পড়ল মাথায়। আশেপাশে তাকায় রৌশন, সব স্টাফরা এদিকেই আড়ি পেতে আছে। লজ্জাজনক বিষয়, যেখানে সবাই ওকে ভয় পেয়ে চলে সেখানে একটা পুচকে ছেলে ওকে ঝাড়ি মারছে। রৌশন কোনো উত্তর দিল না, চুপ থাকল। কারণ ও জানে নীলকে কিছু বললে ওকে আরও বেশি শুনতে হবে। নীল আবারও শুভার দিকে ফিরে তাকায়, তারপর বলে, নীল তোমাকে যেতে হবেই। না হলে আমি। রৌশন, না হলে তুমি কি? নীল, আমি ভেবে, হ্যাঁ, আমি এখানেই বসে থাকব। ফ্লোরে বসে পড়ে 1 ইঞ্চিও নড়ব না আমি এখান থেকে। নীল ফ্লোরে বসে পড়ল পা ছড়িয়ে। ওর এমন কাজে রৌশন আর শুভা দুজনেই হতবাক। ছেলেটা সত্যিই নিজের কথা মানানোর জন্য সব করতে পারে। রৌশন কিছুক্ষণ দাঁড়িয়ে নীলের কাণ্ড দেখে, তারপর আচমকা ওকে কোলে তুলে নেয়। সাথে সাথে চেঁচিয়ে উঠে নীল। নীল, আমি যাব না। নামাও আমায় বলছি, আমি শুভাকে ছাড়া যাব না, ছোটাছুটি করে। রৌশন, তোমার যেতে হবে না।
আমি তোমাকে নিয়ে যেতে পারব। শক্ত করে নীলকে ধরল ও, আর তুমি, শুভাকে, ফলো মি। নীলকে কোলে নিয়েই হাঁটা ধরল রৌশন। আর শুভাও রৌশনের কথা মতো ওর পিছু চলে গেল। শুভাকে সাথে আসতে দেখে ছুটাছুটি বন্ধ করে শান্ত হয়ে গেল নীল। নীল গুড গার্ল। শুভার দিকে তাকিয়ে হেসে। আর তুমি, রৌশনকে, ব্যাড বয়। গাড়ির সামনে এসে থেমে যায় রৌশন সাথে শুভাও। পেছনে ঘুরে শুভার দিকে তাকিয়ে বলে ও। রৌশন ওপেন ইট, গাড়ির দরজায় ইশারা করে। শুভা সাথে সাথে দরজা খুলে দিল। দরজা খুলতেই নীলকে ভিতরে বসিয়ে দিল রৌশন। নীল, শুভাপি তুমি এখানে এসে বসো আমার পাশে। নীলের কথা শুনে রৌশনের দিকে তাকায় শুভা। রৌশন মাথা নাড়িয়ে সম্মতি দিতেই নীলের পাশে গিয়ে বসে পড়ল ও। রৌশনও অন্য সাইডে বসল। মাঝখানে নীল আর দুপাশে রৌশন আর শুভা বসেছে। ওরা বসতেই নীল ড্রাইভারকে চেঁচিয়ে বলতে শুরু করে। নীল, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন, দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার সাথে সাথে গাড়ি স্টার্ট দেয়। পুরো পথ রৌশন আর শুভা চুপ ছিল, শুধু নীলই বকবক করে ওদের মাথা ধরিয়ে ফেলেছে। ডেস্কে বসে গাড়ির নাম্বার দিয়ে মেয়েটার সব ইনফরমেশন বের করার চেষ্টা করছে আভি। দরজার পাশেই ওর লাগেজ আর ব্যাগ লাইন করে রাখা। যদি কেউ হুট করে ভিতরে ঢুকে নিশ্চিত ব্যাগে পা বেজে পড়বে সে। কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। আজকে ও যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করবেই। তাই সব ধরনের পন্থা অবলম্বন করছে ও গাড়ির মালিকের ইনফো বের করার জন্য। অনেক চেষ্টার পর অবশেষে ইনফোগুলো পেল আভি। কিন্তু গাড়ি যার নামে রেজিস্ট্রার তার নাম দেখে অবাক হয় ও। আভি অর্ণব খান। অবাক স্বরে, তার মানে এটা স্যারের গাড়ি? কনফিউজড হয়ে, কিন্তু ওটা তো একটা মেয়ে ছিল। ওয়েট, এমন না তো যে স্যার মেয়েদের পোশাক পরে কোনো সিক্রেট মিশন করছেন? কিন্তু এমনটা হলে তো আমি জানতাম। তাহলে ঘটনাটা কি হতে পারে? ওহ মাই গড! হঠাৎ চেঁচিয়ে দাঁড়িয়ে যায় আভি। চোখে মুখে বিস্ময় ওর। আভি, এমন নয়তো যে স্যারের মেয়েদের পোশাক পরা শখ? ওহ নো, কি সব বলছি, ছি এমন হবে কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি না, স্যার কেন আমাকে লুকিয়ে লুকিয়ে স্টক করেন? মাথা গুলিয়ে যাচ্ছে আমার। দু হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে বসে পড়ে ও। হঠাৎ দরজা খোলার শব্দ হয়। আভি দরজার দিকে তাকাতেই দেখে অর্ণব খান ভিতরে ঢুকছে। দরজাটা খুলে ভিতরে ঢুকতেই লাগেজের সাথে বাড়ি খেয়ে পড়ে যান অর্ণব। সাথে সাথে পড়ে গিয়ে কোমর ধরে চেঁচিয়ে উঠেন তিনি। আভি থ হয়ে দাঁড়িয়ে। অর্ণব, আমার কোমর! কোনো গাধার বাচ্চা এটাকে দরজার সামনে রেখেছে রে! চেঁচিয়ে। আভি, আমি। অসহায় মুখ করে ডান হাত তুলে জবাব দিল অট। আভির মুখে অসহায়ত্ব। অর্ণব খান এখনো ফ্লোরে পড়ে আছেন। আভি বুঝতে পারছে না, গিয়ে অর্ণবকে তুলবে নাকি তুলবে না। যদি তুলতে গেলে আরো শুনিয়ে দেয় তখন? বেচারা যেন কনফিউশনে ভুগছে। আভিকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণব খান এবার আরো জোরে চেঁচিয়ে বলতে শুরু করলেন। অর্ণব, আরে গাধার বাচ্চা ছাগল, তোলো আমায়! এক হাত তুলে বাড়িয়ে দিয়ে, আমার মাজা ভেঙ্গে গেছে। আভি, সরি স্যার, এখনই তুলছি। আভি দ্রুত অর্ণবের হাত ধরে তাকে টেনে তুলে দাঁড় করাই। অর্ণব দাঁড়ালেও সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কোমরে এক হাত দিয়ে কুঁজো হয়ে আছেন। উনার অবস্থা দেখে আভিরই কান্না আসছে। না জানি এখন ওর সাথে কি হয়। পুরো পার্ক এখান থেকে ওখানে দৌড়াচ্ছে নীল আর শুভা।
নীলের সাথে যেন শুভাও বাচ্চা হয়ে গেছে। নীলের সাথে সবগুলো রাইডে চড়ছে ও আর সাথে রওশনকেও জোর করে নিজেদের সাথে নিচ্ছে। অন্যদিকে ওদের পিছু দৌড়ে ওদের সামলিয়ে হয়রান হচ্ছে রওশন। দু হাত ভর্তি বিভিন্ন জিনিস ওর। জুস, চিপস, পপকর্ন, আইসক্রিম সবকিছু আধা আধা খেয়ে রওশনের হাতে ধরিয়ে দিয়েছে ওরা। এখন এগুলো পুরো খাওয়ানোর জন্য ওদের দুজনের পিছু পিছু ছুটতে হচ্ছে রওশনকে। কিছুক্ষণ আগেও রওশন আর শুভাকে নিয়ে রোলার কোস্টারে উঠেছিল নীল। ওটা থেকে নেমে নীল ঠিক থাকলেও শুভার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য যেন মাথা উঁচু করতে পারছিল না ও। চারপাশটা যেন ভনভন করে ঘুরছিল। ওর অবস্থা দেখে নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল, আর রওশন। ওর অবস্থা আরও করুণ। একসাথে দুটো বাচ্চা সামলাতে হচ্ছে ওকে। একজনের পিছু দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ, আরেকজনকে রাইড থেকে নামার পর সামলানোর জ্বালা। কিন্তু এত কিছুর মধ্যে শুভা আর নীল বেশ এনজয় করছে, শুধুমাত্র বেচারা রওশনেরই শান্তি নেই। এখন ওরা এসেছে ওয়াটার স্লাইডে স্লাইড করতে। নীল আগে আগে দৌড়ে এসে বোটে চড়ে বসে। সামনে রওশন আর শুভা দাঁড়িয়ে। রওশন এবার ভেবে রেখেছে যে ওট উঠবে না এসবে। এখানে দাঁড়িয়ে ও শুভা আর নীলের উপর খেয়াল রাখবে। অন্যদিকে রওশন উঠছে না দেখে শুভাও দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করে, নীল তোমরা উঠে বসছ না কেন? রওশন আমি উঠব না, তুমি আর শুভা যাও এটায়। নীল না, একদম না, তোমাকেও যেতে হবে। যেতে হবে মানে যেতেই হবে। নীল জেদ করছে। কিন্তু রওশন উঠবে না তো উঠবেই না। রওশনের বারণ করাই নীল নাক ফুলিয়ে নেয়, যার অর্থ ও রেগে গেছে। কিন্তু রওশন বুঝেও যেন না বুঝার ভান করে। রওশনের এমন অবহেলিত ব্যবহারে নীল যেন রেগে নীল কমলা হয়ে যাচ্ছে। রেগে গিয়ে হঠাৎ করেই ও রওশনের হাত ধরে টান দেয়। এমন আচমকা টানে রওশন টাল সামলাতে না পেরে বোটে আধশোয়া অবস্থায় বসে পড়ে। ওকে এমনভাবে পড়তে দেখে সাথে সাথে নীল আর শুভা হেসে দেয়। রওশন যেন স্তব্ধ। এমন একটা পিচ্ছি ছেলে ওকে এতটা হেনস্থা করছে যা ওর নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রওশন চোখ গরম করে তাকায় নীল আর শুভার দিকে। ওর দৃষ্টির অর্থ হাসি বন্ধ করার নীরব হুমকি। মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করছে শুভা, কিন্তু তবুও রওশনের মুখের রিয়েকশন দেখে হাসি যেন থামছেই না, বরং আরও বাড়ছে। নীল দুষ্টু হেসে তাকায় রওশনের দিকে, তারপর আবার শুভার দিকে। কিছু একটা ভাবছে ও। শুভা হাসছে, অন্য কিছুতে খেয়াল নেই ওর। এই সুযোগে নীল শুভাকে বোটে বসানোর জন্য ওর হাত ধরে টান দেয়। রওশন উঠে সোজা হয়ে বসতে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে শুভা ওর কোলে বসে পড়ে। হাতে টান পড়ায় শুভা রওশনের কোলে পড়ে। ব্যালেন্স করার জন্য দু হাত দিয়ে রওশনের কাঁধ জড়িয়ে ধরেছে শুভা। হঠাৎ এমন হওয়ায় দুজনেই থ হয়ে গেছে। নীল দুষ্টু হাসছে। গলায় পোলারয়েড ক্যামেরা ঝুলানো ছিল নীলের। সব মুহূর্তের ছবি তোলার জন্য নিয়ে এসেছে ও। এখন অবধি অনেক ছবি তুলেছে নীল, বেশিরভাগই রওশন আর শুভার। এই সময়টাও মিস করল না নীল। সাথে সাথে খ্যাচ খ্যাচ করে কতগুলো ছবি তুলে নিল ও। শুভা চোখ বড় করে ভীতু দৃষ্টিতে তাকিয়ে রওশনের দিকে। অন্যদিকে রওশন চুপ হয়ে আছে, কিছুই বলছে না। শুভা তাড়াহুড়ো করে উঠার চেষ্টা করতেই নীল দু হাত তুলে চেঁচিয়ে বলে উঠে, লেটস গো। সাথে সাথে বোট নিচের দিকে স্লাইড করে নামতে শুরু করে। শুভা উঠতে গিয়েও আবার ধাম করে বসে পড়ে।
কিন্তু এবার রৌশন ওকে ধরে ফেলে। এক হাত দিয়ে শুভার কোমর জড়িয়ে ধরে আছে রৌশন, যেন শুভা পড়ে না যায়। নীল নিজের মতো জোরে জোরে চেঁচিয়ে স্লাইড এনজয় করছে। কিছুক্ষণের মধ্যেই ঠাস করে বোটটা নিচে নামে, যার ফলে পানির ছিটেগুলো ওদের ভিজিয়ে দেয়। হুইল চেয়ারে বসিয়ে অর্ণবকে হসপিটালে নিয়ে এসেছে আভি। ডক্টর চেক আপ করছেন তাকে। আভি সামনেই দাঁড়িয়ে। বেচারা সে তখন থেকেই চুপসে আছে। না জানি হাড়গোড় ভেঙে যাওয়ার দুঃসংবাদ দেয় ডাক্তার, সে ভয় আছে ও। বেডে উবু হয়ে শুয়ে আছেন অর্ণব। ডাক্তার এক্স-রে রিপোর্ট হাতে নিয়ে চেক করছেন। পেছনে থেকেই রিপোর্টের উপর উকি ঝুঁকি দিচ্ছে আভি, কিন্তু আগামাথা কিছুই ওর মাথায় ঢুকছে না। রিপোর্ট চেক করেই ডাক্তার বলতে শুরু করলেন, ডাক্তার তেমন কিছু হয়নি, শুধু ফ্র্যাকচার হয়েছে। আভি, তার মানে স্যারের হাড্ডি একদম পারফেক্ট আছে? ভাঙ্গেনি? খুশি হয়ে গড, আমি কত ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম মেরুদণ্ড ভেঙ্গে স্যার কুঁজো হয়ে যাবেন। আভির কথায় অর্ণব রেগে গিয়ে শোয়া অবস্থাতেই বলতে শুরু করেন, তুমি তো সেই ব্যবস্থাই করেছিলে, আল্লাহ বাঁচিয়েছে আমায়। আভি, স্যার আমি সত্যিই ইচ্ছে করে করিনি। অসহায় ভাবে, তাছাড়া আপনার ক্ষতি হলে আমার কি হতো? ঢোক গিলে পুলিশ থেকে সোজা আসামিতে ডিমোশন হয়ে যেত আমার। থ্যাঙ্ক গড আপনি ঠিক আছেন। আর থ্যাঙ্ক ইউ ডক্টর, থ্যাঙ্ক ইউ সো মাচ। আপনি জানেন না আপনি আমার জীবন, আমার ভবিষ্যৎ বাঁচিয়েছেন। ডাক্তার, সত্যি বলতে আমি কিছুই করিনি। এটা জাস্ট সামান্য ইনজুরি ছিল। তাছাড়া মিস্টার অর্ণব, আপনার বয়স হয়েছে, এ বয়সে একটু সাবধানে চলাফেরা করাটাই উচিত। ডাক্তারের কথা অর্ণব খান যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন। আশফাস করতে করতে বলতে শুরু করেন তিনি, অর্ণব বয়স মানে কি আপনার? এখনো 50ও হয়নি আমার। আভি, কিন্তু স্যার আমি আপনার আইডিতে দেখলাম আপনার 52 বছর। মিনমিন করে সাথে সাথে কুশন তুলে আভির দিকে ছুঁড়ে মারে অর্ণব। অর্ণব, চুপ কর বেয়াদব ছেলে, এখনো কিন্তু আমি ক্ষমা করিনি তোকে। কুশনটা ক্যাচ করে চুপ হয়ে গেল আভি, তারপর মুখটা কালো করে ঘুরে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে বলল, বুইরা ব্যাটা, এমন অবস্থাতেও এত পাওয়ার দেখাচ্ছে। কথাটা অর্ণব না শুনলেও ডাক্তারের কানে ঠিকই এসেছে। ফিক করে হেসে উঠলেন ডাক্তার। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব হালকা কেশে রিপোর্টে মনোযোগ দেন। পুলিশ মানুষের সাথে পাঙ্গা নেওয়াটা সাংঘাতিক ব্যাপার। এসব থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো মনে করছেন ডাক্তার সাহেব। কিন্তু তবুও অর্ণব আর আভির ফাইটিং দেখে ডাক্তার সাহেব তার হাসি থামাতে পারেন না। দুজন পুলিশ, তাও সিবিআই অফিসার, তাদের এমন অদ্ভুত বিহেভিয়ারও হতে পারে আজ প্রথমবার দেখলেন তিনি। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ক্লোন মেশিন চোখে পড়ে যায় নীলের। নীল, ওয়াও, ক্লু ক্রেন মেশিন। খুশি হয়ে, শুভা কোথায়? আশেপাশে খুঁজে। নীল উইয়ে আঙুল দিয়ে ইশারা করে, দৌড়ে ও ক্রেন মেশিনটার সামনে চলে আসে। রৌশন, নীল দৌড়িও না, হেঁটে যাও। নীলের পেছনে যেতে যেতে চেঁচাচ্ছে রৌশন। শুভা, ওয়াও, এটার ভেতরে কত সুন্দর সুন্দর টয়েজ। নীল, তোমার কোনোটা ভালো লাগে? শুভাকে জিজ্ঞেস করল। শুভা, সবগুলোই তো কিউট, কোনোটা রেখে কোনোটা বলবো। মুগ্ধ হয়ে দেখছে শুভা টয়গুলো। এতগুলো জিনিসের মধ্যে নীলের চোখ যায় একটা ব্যাটম্যানের উপর। নীল, ওয়াও, আমার এটা চাই, এখনই বের করছি, ওয়েট। নীল মেশিনে কয়েন দিয়ে খেলা শুরু করতে নিলেই রৌশন বলতে শুরু করে, রৌশন পারবে তুমি?
ভ্রু কুঁচকে হালকা হেসে। রৌশন ওকে নিয়ে মজা করছে। ও ভাবছে নীল পারবে না, ভেবেই নাক ফুলিয়ে নেয় নীল। তারপর চোখ দুটো ছোট ছোট করে কপাল কুঁচকে রৌশনকে বলতে শুরু করে ও, নীল ডোন্ট আন্ডারএস্টিমেট মি। নীল পারে না এমন কিছুই তৈরি হয়নি এই পৃথিবীতে। গর্ব করে। রৌশন পৃথিবী। আচ্ছা, পৃথিবী দেখার জন্য তুমি একটু বেশিই ছোট হয়ে গেলে না? নীল বয়স দিয়ে কি আসে যায়? আমি ফোনেই পুরো পৃথিবী দেখে ফেলেছি। এটা মডার্ন এজ, এ যুগে ঘরে বসেই পুরো পৃথিবী ঘুরে ফেলা যায়। রৌশন চুপ হয়ে যায়। শুভা মিটমিট হাসছে। রৌশনকেও কেউ এভাবে কথার প্যাচে ফেলে চুপ করাতে পারে তা আজ প্রথম দেখল ও। রৌশন, খেলায় মনোযোগ দাও। আমিও দেখি তুমি কত পারো। হুহ। আরই চোখে তাকিয়ে। নীল দেখো আর শিখো। নীল আর রৌশনে যেন একে অপরের সাথে ইনভিজিবল যুদ্ধ করছে আর শুভা দাঁড়িয়ে সেটা দেখছে। সিনটা বেশ ভালোই এনজয় করছে ও। নীল রৌশনের থেকে চোখ সরিয়ে নিজের খেলায় মনোযোগ দেয়। কিন্তু ওর পছন্দের ব্যাটম্যানের বদলে একটা গোলাপি রঙের খরগোশ উঠে আসে। খরগোশটা দেখে মুখটা চুপসে যায় নীলের আর রৌশন ফিক করে হেসে দেয়। রৌশন, ওয়াও নীল, বানিটা তো একদম তোমার মতো দেখতে। রৌশন খরগোশটা হাতে নিয়ে নীলের মুখের সামনে নিয়ে মিলিয়ে বলছে। রৌশনের এমন কাজ যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে নীলের। চোখ ভর্তি লাভা নিয়ে রৌশনের দিকে তাকায় নীল। ছো মেরে রৌশনের হাত থেকে বানিটা নিয়ে অন্য পাশ ফিরে মুখ ফুলিয়ে বলে ও, নীল, এত হাসার কিছুই নেই। সত্যিই বানিটা কিউট আর আমিও কিউট। এটা আমাকে স্যুট করে। হুহ। আর এত যখন হাসছ, তুমিই নিয়ে দেখাও। তোমার দ্বারাও হবে না, কারণ এটা অনেক টাফ। কথাটা বলে রৌশনের দিকে তাকাতেই দেখে রৌশন গেম খেলে ব্যাটম্যান নিয়ে নিয়েছে। শুভা আর নীল হা হয়ে গেছে। রৌশন বাঁকা হেসে টয়টা নীলের হাতে ধরিয়ে দেয়। তারপর শুভার দিকে ফিরে ওকে জিজ্ঞেস করে, রৌশন, তোমার কোনোটা পছন্দ? শুভা ওই সবুজ রঙের কচ্ছপটা আঙুল দিয়ে দেখিয়ে। রৌশন আবারও কয়েন দিয়ে গেমটা খেলে শুভার জন্য কচ্ছপটা বের করে ওর হাতে ধরিয়ে দেয়। পাশে একজন স্টাফ দাঁড়িয়ে ছিল। রৌশন তার উদ্দেশ্য করে বলতে শুরু করে, রৌশন, আমার এই সবগুলো টয় লাগবে। প্যাকেট করে আমার গাড়িতে রেখে দিবেন। স্টাফ, জি স্যার, ঠিক আছে। রৌশন, চলো, এখন দেরি হচ্ছে। সামনে হাঁটা ধরে। রৌশন সামনে হাঁটছে, ওর পিছু পিছু নীল আর শুভা। নীল এখনও অবাক হয়ে আছে। ওর থেকেও ইন্টেলিজেন্ট কেউ পৃথিবীতে আছে মেনে নিতে যেন কষ্ট হচ্ছে ওর। শুভা নীলের এক্সপ্রেশন দেখে ওর মনের কথা ঠিকই বুঝতে পারছে। শুভা, কি হয়েছে নীল? নীল, আমার রাগ লাগছে। রৌশনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল। শুভা, কেন? রৌশন তোমাকে হারিয়ে দিয়েছে তাই? হেসে। নীল, মনে করিয়ে দিও না, কষ্ট হয়। বুকে হাত রেখে। নীলের এমন ড্রামা দেখে হেসে দেয় শুভা। ড্রামা কিং। নীলের চুলগুলো হাত দিয়ে নেড়ে বলল ও। রাত 8টা, রৌশনের গাড়ি এসে থামল শুভার ফ্ল্যাটের সামনে। কিন্তু নামতে পারছে না শুভা। নামবেই বা কিভাবে? নীল ওর হাত ধরে ঘুমিয়ে আছে। পা দুটো রৌশনের উপর তুলে শুভার সাথে লেগে ওর হাত ধরে বেঘোরে ঘুমাচ্ছে নীল। শুভা কিভাবে নিজের হাত ছাড়িয়ে নামবে বুঝতে পারছে না। যদি নাড়াচাড়ায় নীলের ঘুম ভেঙে যায় সে ভয় পাচ্ছে ও। শুভার পরিস্থিতি বুঝতে পারছে রৌশন। নীলকে ডাকার জন্য তার দিকে তাকাতেই রৌশন খেয়াল করে নীল চোখ পিটপিট করছে।
নিশ্চয়ই ঘুমের ভান ধরে আছে ও, এটা বুঝতে আর বেশি সময় লাগল না রওশনের। রওশন তবুও না বোঝার ভান করে নীলের মাথাটা আলতোভাবে ধরে সুবহার উপর থেকে সরিয়ে নেয়। সুবহাও নীলের দিকে তাকিয়ে হালকা হেসে নেমে যায়। শীতে মাথা এলিয়ে দিয়েছে নীল। সুবহা বের হয়েই দরজা লাগিয়ে দেয়। তারপর গাড়ির জানালায় ঝুঁকে রওশনকে বলে, সুবহা, থ্যাংক ইউ রওশন, আজকের দিনটার জন্য। আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন ছিল আজ। থ্যাংক ইউ। রওশন কিছু বলল না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সুবহার দিকে। সুবহা মুচকি হেসে বিদায় দিয়ে চলে যায়। ও যেতেই এক চোখ মেলে তাকিয়ে দেখে নীল যে সত্যিই সুবহা গিয়েছে কিনা। রওশন চলে গেছে। ও সোজা হয়ে বসে। নীল আইনো উঠে বসে। রওশন, তুমি না ঘুমিয়েও ঘুমের ভান ধরেছিলে কেন? নীল, কারণ আমি ভয় পাই। মুখ মলিন করে। রওশন, ভয় পাও? কিসের ভয় নীল? নীল আচমকা রওশনকে জড়িয়ে ধরে চুপ হয়ে যায়। রওশন বুঝতে পারে না হঠাৎ কি হলো নীলের। এতক্ষণ তো ঠিকই ছিল। রওশন নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীল চুপ করে রওশনকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর বাসায় আসতেই নীল তোর খেলনার ব্যাগগুলো নিয়ে দৌড়ে ওর রুমে চলে আসে। রুম অন্ধকার। নীল দরজা খুলে ব্যাগগুলো নিচে রেখে সুইচ অন করে। আলো জ্বলে উঠতেই বেডের দিকে তাকিয়ে ঘাবড়ে যায় নীল। ওর বিছানায় কেউ একজন ঘুমিয়ে আছে। হাত পা ছড়িয়ে উবু হয়ে শুয়ে আছে লোকটি। নীল ভয়ে ভয়ে পা পিছিয়ে দরজার পেছনে গিয়ে দাঁড়ায়। দরজার পেছনে থেকেই উকি মেরে দেখছে ও লোকটিকে। নীল, কে এটা? আমার রুমে কি করছে? চোর না তো? হয়তো চুরি করতে এসে দেখে আমার বেডটা অনেক সফট তাই ঘুমিয়ে পড়েছে। ভাইয়াকে ডাক দিব? না না, ভাইয়াকে ডাক দিল যদি ও উঠে যায় তারপর আমার উপর অ্যাটেক করে? কি করব তখন আমি? হঠাৎ নীলের চোখ যায় দরজার পেছনে একটা লম্বা লাঠি রাখা। লাঠিটা হাতে নিয়ে নেয় নীল, তারপর সাহস করে দরজার পেছনে থেকে বেরিয়ে আসে। নীলেই চোরটা আমার উপর অ্যাটেক করার আগে আমি ওর উপর অ্যাটেক করে দিব, সেটাও ব্যাটম্যান স্টাইলে। ধীর পায়ে বেডের দিকে এগিয়ে যায় নীল। একদম বেডের সামনে গিয়ে উকি মেরে লোকটার চেহারা দেখার চেষ্টা করে ও কিন্তু দেখতে পায় না। শুয়ে থাকা লোকটা হঠাৎ নড়ে ওঠে। ঘুমের মধ্যে লাইটের আলো যেন সহ্য হচ্ছে না তার। বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখেই চেঁচিয়ে বলতে শুরু করে সে, কে লাইটটা জ্বালিয়ে আমার ঘুম নষ্ট করছে? উঠলে একদম ইনকাউন্টার করে দিব। লোকটার কথায় আরো ভয় পেয়ে যায় নীল। ইনকাউন্টার করবে? তার মানে নিশ্চয়ই তার কাছে বন্দুকও আছে। লাঠিটা আরো শক্ত করে ধরে নীল। লোকটা উঠলেই সোজা মাথায় দিয়ে বেহুশ করে দিবে। লোকটা এবার আরো বিরক্ত হয়। এমনভাবে বলার পরেও লাইটটা অফ করছে না কেউ। এবার রেগে চোখ দুটো খুলে উঠে বসে সে, কিন্তু উঠতেই মাথায় যেন জোরে কিছু একটার আঘাত পেল। সাথে পিচ্ছি কণ্ঠে চোর চোর বলে চেঁচানোর শব্দও কানে বাজছে। লোকটা উঠতেই নীল তার মাথায় জোরে বাড়ি মেরে বসে, তারপর লাঠিটা ছিটকে ফেলে দিয়ে চোর চোর বলতে বলতে রুম থেকে দৌড়ে পালায় ও। নীলের কণ্ঠ শুনে দ্রুত নিজের রুম থেকে বের হয় রওশন। নীল এই দিকেই আসছে। এসেই রওশনকে জড়িয়ে ধরে ঘাবড়ে বলতে শুরু করে, নীল, চোর চোর চোর, ভাইয়া আমার রুমে বড় একটা চোর। রওশন, চোর? অবাক স্বরে নীল ভয়ে শক্ত করে জড়িয়ে ধরে রওশনকে। শরীর সহ কাঁপছে বেচারার ভয়। রওশন নীলকে শান্ত করতে করতে সামনে তাকায়। রুমটা থেকে কেউ বের হচ্ছে।
মানুষটা বের হয়ে এদিকে ফিরতেই অবাক হয় রৌশন। রৌশন আভি। রৌশনের মুখ থেকে নামটা শুনে নীল শান্ত হয়ে যায়। মাথা তুলে এক পলক রৌশনের দিকে তাকিয়ে পেছনে ফিরে তাকায় ও। সবে মাত্র কাঁচা ঘুম থেকে উঠা অবস্থায় এসে দাঁড়িয়েছে। চোখ দুটো লাল, চুলগুলো অগোছালো। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে বেচারার কপালে গোল করে আলুর মতো চাক হয়ে ফুলে আছে। রৌশনের আর বুঝতে বাকি রইল না যে আভির এই অবস্থা কে করতে পারে। বিস্ময় দৃষ্টি নিয়ে তাকায় রৌশন নীলের দিকে, আর নীল বেচারা এখনো অসহায় চোখে তাকিয়ে আছে আভির দিকে। কপালে আইসব্যাগ চেপে ধরে আছে আভি। সামনেই রৌশন আর নীল বসে আছে। নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রৌশনকে বলে আভি, আভি মানুষ ছেলে মেয়ে অ্যাডপ্ট করে, কিন্তু তুমি দেখি আমার জন্য নতুন ভাই অ্যাডপ্ট করেছ। বিষয়টা একটু বেশিই অ্যাডভান্সড হয়ে গেল না? রৌশন তেমন কিছুই না। এখন তোকে বিষয়টা বুঝাতে পারবো না, কিন্তু সঠিক সময় আসলেই সব জানতে পারবি। আভি ঠিক আছে, কিছু জিজ্ঞেস করব না। কিন্তু এটা, নিজের কপালে আঙ্গুল তাক করে, এটার জন্য কি এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? রৌশন ও ভয় পেয়ে গিয়েছিল তাই একটু। আভি ভয়? সিরিয়াসলি? আমি কি ভূত না শাকচুন্নি যে আমাকে ভয় পেয়ে গেছে? নীল এতক্ষণ চুপচাপ মাথা নিচু করেছিল, কিন্তু আভির কথা শুনে অসহায়ভাবে বলতে শুরু করে ও। নীল, আমি ভূত শাকচুন্নিকে ভয় পাই না। কিন্তু আমি ভেবেছিলাম কোনো চোর এসেছে, তাই নিজেকে প্রোটেক্ট করার জন্য, বলেই চুপ হয়ে যায়। আভি চোর? আমাকে চোর মনে হয়েছে? কোনো এগগেল দিয়ে আমাকে চোর মনে হয়? রৌশন হয়েছে তো এবার চুপ কর। আর চোর ভাবাটাই তো স্বাভাবিক। এভাবে রাত বিরেতে যারা লুকিয়ে বাসায় ঢুকে তাদের চোরই বলে। নীল ঠিক। আভি ওয়াও, দুজন টিম আপ করেছ আমার বিরুদ্ধে, তাই না? অসহায়ভাবে, সমস্যা নেই, আমি একাই নিজের জন্য 100। কিন্তু আমার একটা প্রশ্ন, এই ভোটকা বিড়ালটার নাম কি? নীলকে দেখিয়ে। আভির এমন কথায় রেগে যায় নীল। তারপর নাক ফুলিয়ে রাগী স্বরে বলে ও। নীল, আমি ভোটকা বিড়াল না নীল। আভি দেখো পিচ্ছি, আমি কালারের নাম জিজ্ঞেস করিনি, তোমার নাম জিজ্ঞেস করেছি। নীল, এটাই আমার নাম। নীলল্ল আরও রেগে। ওদের দুজনের এমন তর্কাতর্কিতে রৌশন বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে। রৌশন, মাথায় বরফ লাগানো শেষ হলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়িস। আরেকটা কথা, নীলকে একদম জ্বালাবি না। রৌশন তার রুমের দিকে হাঁটা ধরে। পেছনে থেকেই আভি চেঁচিয়ে ওঠে। আভি, এখন কি আমার এই ভোটকা বিড়ালটার সাথে রুম শেয়ার করতে হবে? সিরিয়াসলি? ভাই? কিন্তু রৌশন শুনেও না শোনার ভান করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রৌশন চলে যাওয়ায় আভি ভরকে গিয়ে কপালে একটু জোরে চাপ লাগিয়ে দেয়। ফলস্বরূপ ব্যথায় ককিয়ে উঠে ও। আভি, ধীরে ধীরে কর আভির বাচ্চা। নিজে নিজেকে বলল। আভি সামনে তাকাতেই দেখে নীলর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আভি, এভাবে তাকিয়ে আছো কেন? নীল, তোমাকে আমি কোথাও দেখেছি। গভীর দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে। আভি, ও সে কথা। হ্যাঁ, দেখেছ হয়তো। টিভিতে, বা কোনো ম্যাগাজিনে, অথবা সোশ্যাল মিডিয়ায়। আসলে আভি রায়জাদা সব জায়গাতেই অনেক ফেমাস। ভাব নিয়ে। নীল, তুমি কি সত্যিই সিবিআই অফিসার? সন্দেহের দৃষ্টিতে। আভি, অবভিয়াসলি। কেন? নীল, দেখে মনে হয় না। তোমাকে জব দিলো কিভাবে তারা? আভি, বাই এনি চান্স তুমি কি আমাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করছো? নীল, না তো।
আমি ডিরেক্টলি ইনসাল্ট করছি। নীলের কথায় আভি হা হয়ে যায়। ছেলেটা কি পরিমাণ ধানিলঙ্কা সেটা যেন আন্দাজও হচ্ছে না ওর। নীল চুপ করে উঠে নিজের রুমে দিকে চলে যায়। আভির সাথে সাথে উঠে ওর পিছু পিছু যাচ্ছে আর ডাকছে ওকে। আভি লাল নানা হলুদ, কি যেন নাম ছিল তোমার? সবুজ, কমলা, গোলাপি, বেগুনি, শোনো তো। নীলকে রাগানোর জন্য এগুলো বলতে বলতে ওর পিছু হাঁটছে আভি। কিন্তু নীল কিছু বলছে না, যেন খুব কষ্টে ধৈর্য ধরে আছে ও। সকাল 9টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির গতি এতক্ষণ কম থাকলেও ধীরে ধীরে যেন বাড়ছে। ড্রাইভ করছিল রৌশন। কিন্তু বৃষ্টির গতি বাড়তেই গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে দেয় ও। এত বেশি বৃষ্টিতে গাড়ি চালানো বিপজ্জনক, ড্রাইভারের জন্যও আর সাধারণ মানুষদের জন্যও। তাই ড্রাইভ করার সময় যদি কখনো বৃষ্টির গতি বেড়ে যায় গাড়ি থামিয়ে নেয় রৌশন। অপেক্ষা করে বৃষ্টি থামার। আজও তেমনটাই করল ও। গাড়িটা সাইড করে থামিয়ে সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে রইল। হঠাৎ ঝাপসা ঝাপসা কাউকে দেখতে পায় রৌশন। ভালোভাবে খেয়াল করে দেখতেই ও বুঝতে পারে মানুষটিকে। একটা বন্ধ স্টলের সামনে দাঁড়িয়ে আছে শুভা। বৃষ্টি থেকে বাঁচার জন্য একদম দেয়ালের সাথে লেগে আছে ও, তবুও বৃষ্টির পানি ওকে ভিজিয়ে দিচ্ছে। গাড়ির পেছনে থেকে দ্রুত ছাতাটা নিয়ে বেরিয়ে যায় রৌশন। পা বাড়ায় শুভার দিকে। হাতের ব্যাগটা মাথার উপর দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো থেকে বাঁচার বৃথা চেষ্টা করছে শুভা। চোখে মুখে বিরক্তি স্পষ্ট ওর। শুভা সবসময় আমার সাথেই এমন কেন হয়? আমি বুঝি না, রিকশাওয়ালা, অটোওয়ালা, এদের শত্রুতা কি আমার সাথে? কখনও বিপদের সময় এরা থামে না আমার জন্য। ভাই, আমি কি টাকা দেই না তোদের? আমার সাথেই এমন পার্শালিটি কেন? নিজে নিজে বকবক করছে শুভা। হঠাৎ ও খেয়াল করে ওর উপর আর বৃষ্টির পানি পড়ছে না। অবাক হয় শুভার। পাশে কাউকে অনুভব করে ও। কৌতূহল দৃষ্টি নিয়ে পাশে তাকাতেই দেখে রৌশন দাঁড়িয়ে আছে। ওর হাতে ছাতা, যেটা অর্ধেক নিজের উপর আর শুভার উপর ধরে আছে ও। শুভা, রৌশন। ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠে শুভার। কিছুক্ষণ হলো বৃষ্টি থেমেছে, কিন্তু বাইরের চারপাশ ভিজে মেচমেচে। বৃষ্টি থামতেই ফাঁকা রাস্তা যেন আবারও পথযাত্রী আর যানবাহনে ভরে গেছে। কালো মেঘ কেটে আকাশের বুকে সাদা রঙের মেঘগুলো ভেসে যাচ্ছে। রোদের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে, যার ফলে ভেজা থাই গ্লাসগুলো রোদের তাপে শুকিয়ে আসছে। জানলার সামনে বসে দুহাত ভাঁজ করে মাথা এলিয়ে বাইরের দৃশ্য দেখছে নীল। সকাল 10:30 এখন। রৌশন অফিসে চলে গেছে অনেক আগেই। বাসায় এখন ও একা। রৌশন চলে গেলেই বাড়িটা ফাঁকা হয়ে যায়। ভালো লাগে না নীলের এভাবে একা বাসায় থাকতে, কিন্তু তবুও থাকতে হয়। বাড়ির কাজের মানুষেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওর সাথে কথা বলে সময় কাটানোর মতো কেউ নেই এখানে। বাইরে বের হওয়া তো দূরের কথা, রৌশন বাসা থেকে বের হওয়ার পর বাড়ির গেইটের সামনে যাওয়ারও অনুমতি নেই নীলের। যদিও নীল জানে এসব কিছু ওর সুরক্ষার জন্যই, কিন্তু তবুও এত বড় বাড়িতে একা থাকা সহজ না। মাঝে মধ্যে বাড়িটাকে কিলার মতো মনে হয় নীলের, আর নিজেকে কিলায় বন্দি রাজকুমারের মতো। এর মধ্যেই ওয়াশরুম থেকে আভি বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ও। নীল মাথা কাত করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে আভিকে। আভি চুল সেট করে পারফিউম স্প্রে করে নেয়। পারফিউমটা টেবিলে রেখে জ্যাকেটটা ঠিক করে পাশ ফিরতেই ও দেখে নীল তাকিয়ে আছে ওর দিকেই। আভি বেডে বসে জুতোর লেস লাগাতে লাগাতে প্রশ্ন করে নীলকে,
আভি, মিস্টার ব্লু, এভাবে তাকিয়ে আছো কেন? নীল, আমার নাম নীল। গাল ফুলিয়ে। আভি, ওই একই। ব্লু অর্থ নীল আর নীল অর্থ ব্লু, সেম মিনিং বাট ডিফারেন্ট স্পেলিং। আভির এমন যুক্তিতে নীল রেগে গেল, কিন্তু সেটা প্রকাশ করল না। মুখ ঘুরিয়ে আবারও বাইরে মনোযোগ দিল ও। আভি নীলের পক্ষ থেকে কোনো উত্তর না পেয়ে তার দিকে তাকায়। নীল উদাস হয়ে বাইরে তাকিয়ে আছে। নীলকে এভাবে দেখে হঠাৎ স্থির হয়ে যায় ও। নিজের অতীতের কিছু অংশ চোখে ভেসে ওঠে আভির। নীল যেভাবে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, ঠিক এভাবেই একসময় আভি বসে থাকত। ওর বাবা যখন ওকে রুমে বন্দি করে রাখত দিনের পর দিন। অনেক সময় তো সপ্তাহ কেটে যেত রুমে বন্দি অবস্থায়। কথা বলার মতো কেউই ছিল না। বদ্ধ ঘরে প্রচুর ভয় পেত আভি, কান্না করত ওর মায়ের জন্য। রাত হতেই নিজেকে কম্বলে মুড়িয়ে গুটিসুটি মেরে বিছানার কোণে বসে থাকত। ভয়ঙ্কর অনুভূতি ছিল সেগুলো। নীলের থেকে চোখ সরিয়ে নেয় আভি। গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওর। বুক কাঁপছে, ভারী ভারী নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করছে ও। এই ভয়ঙ্কর স্মৃতিগুলো ভুলেছিল এত বছর আভি, হঠাৎ করেই আজ কিভাবে যেন সব চোখের সামনে ভেসে উঠল। বলা হয় অনেক সময় নাকি আমাদের চোখের সামনে এমন কিছু দৃশ্য হুবহু মিলে যায় যেগুলো অতীতেও আমাদের সাথে ঘটেছিল। হয়তো এই মুহূর্তে আভির সাথেও তেমনটাই হয়েছে। আভি শান্ত হয়ে উঠে নীলের সামনে গিয়ে দাঁড়ায়। নীল ওকে নিজের সামনে দেখে মাথা তুলে তাকায়, তারপর বলে, নীল, তুমি এখানে আসলে কেন? আভি, আসলে আমি কিছু ভাবছিলাম। নীল, কি? আভি, ভাবছিলাম যে রৌশন ভাই তো অফিসে আর আমিও চলে যাচ্ছি, তাহলে তুমি বাসায় থেকে কি করবে? নীল, আমি? রৌশন ভাইয়া আমাকে হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো করব। আভি, তারপর? নীল, তারপর ভিডিও গেম খেলব। আভি, ওকে, তারপর? নীল, তারপর আমি। হঠাৎ চুপ হয়ে যায় নীল। বলার মতো যেন কিছু পাচ্ছে না ও। নীলকে চুপ দেখে আভি বলতে শুরু করে, আভি, তুমি চাইলে আমার সাথে আমার হেডকোয়ার্টার আসতে পারো। হঠাৎ আভির কথায় হোঁচকিয়ে যায় নীল। অবাক হয় ও। ওর এমন বিস্মিত দৃষ্টি দেখে আভি পেছনে দিক ঘুরে নিজের হাতের ঘড়ি ঠিক করতে করতে বলে, আভি, তোমার ইচ্ছে না থাকলে যেও নাট। আমি তো ভালোর জন্যই বলেছিলাম, বাসায় থেকে বোর হবে তাই। নীল, তুমি সত্যি আমাকে নিজের সাথে নিয়ে যাবে? অবাক হয়ে। আভি কখনো মিথ্যা বলে না। কিন্তু তুমি না যেতে চাইলে? নীল, অবভিয়াসলি আমি যাব। খুশি হয়ে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। নীল দ্রুত আলমারি থেকে ওর জামা কাপড় বের করে ওয়াশরুমে দৌড় দেয়। নীল চলে যেতেই আভি একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আভি, তুমি আমাকে আমার ছোটবেলা মনে করিয়ে দিল নীল। যে স্মৃতি মনে করতে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তুমি কিছুটা আমার মতো। কিন্তু আমি সত্যিই চাই না তোমার ছোটবেলাও আমার মতো কাটুক। হাতে কিছু ফাইল নিয়ে রৌশনের কেবিনে আসে শুভা। কিন্তু রৌশন নেই কেবিনে। আশেপাশে তাকিয়ে ভালো করে রৌশনকে খুঁজেও পায় না ও। শুভা, রৌশন কোথায় গেলেন? হয়তো বাইরে কোথাও গেছেন। এক কাজ করি, পড়ে আসি। শুভা বের হতে নিলেই ওর হাত লেগে ডেস্ক থেকে কয়েকটা ফাইল পড়ে যায়। ঘাবড়ে যায় শুভা। সাথে সাথে ফাইলগুলো ধরতে গিয়েও পারে না ও, যার ফল স্বরূপ সবগুলো ফ্লোরে পড়ে। শুভা, সব গণ্ডগোল আমার হাতেই কেন হয়? ভীতু স্বরে, রৌশন ফিরে আসার আগে তোলো এগুলো শুভা। শুভা দ্রুত ডেস্কের ওপাশে গিয়ে ফাইলগুলো তুলে রাখে। সেগুলো রেখে উঠতে গেলেই ও খেয়াল করে ডেস্কের একটা ড্রয়ার হাফ খোলা।
আর সে ড্রয়ারে কালো রঙের কিছু একটা দেখা যাচ্ছে। শুভা জিনিসটা ভালো করে দেখার জন্য ড্রয়ারটা পুরো খুলতেই ঘাবড়ে যায়। একটা বন্দুক রাখা ওখানে। বন্দুকটা দেখে গলা শুকিয়ে যায় শুভার। ও বুঝতে পারে না এমন একটা হাতিয়ার রওশনের কাছে কেন। দ্রুত হাতে ড্রয়ারটা লাগিয়ে উঠে দাঁড়ায় ও। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে দ্রুত পায়ে বের হয়ে যায় শুভা। কিন্তু দরজা খুলতেই রওশনের সামনে পড়ে ও। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় শুভা রওশনের দিকে। ওকে দেখে মনে হচ্ছে যেন কোনো বড় ধরনের চুরি ধরা পড়েছে ওর। রওশন, তুমি আমার কেবিনে কি করছিলে? শুভা ডিজাইনগুলো দেখাতে এসেছিলাম। কাপা কাপা কণ্ঠে। টু বি কন্টিনিউড।